শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, বৃষ্টিময় দিন এবং টানা বৃষ্টিই চলছে। আমি বলবো বৃষ্টি নিয়ে কিন্তু আসলে মানুষের অনেক রকম অভিব্যক্তি থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি অভিব্যক্তি থাকে যারা কবিতা লেখেন অথবা উপন্যাস লেখেন। আজকে যিনি অতিথি আছেন তাকে একটু আশ্চর্য করে দিতে চাই, একটি কবিতার কয়েকটা লাইন পড়তে চাই। কবিতার নাম মিষ্টি মেয়ে। বৃষ্টি তুমি মেঘ কিশোরী মিষ্টি মেয়ে, ভাবছি তোমায় বাসবো ভালো আগের চেয়ে। তুমি আমায় কেন এত জ্বালাও বলো, একটু আড়াল হলেই আঁখি ছলো ছলো। মিষ্টি মেয়ে আরো একজন আছে আমাদের পাশে, তার কাছে যাচ্ছি আগে। শুভ সকাল। শুভ সকাল। আশ্চর্য কিন্তু আমিও হয়েছি, এত চমৎকার একটা উপহার দিলে সকালবেলা, সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো এবং আছি। বৃষ্টির দিনে যেটা হয় যে একটু বই পড়তে ভালো লাগে, একটু কবিতা পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তেমনই একটা দিন আসলে। একদম। সেই জন্য একটু চেষ্টা করলাম। চলো দর্শককে জানাই কে আছেন আমাদের সাথে। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি লেখক এবং শিক্ষক গোফরান উদ্দিন টিটু। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল, ধন্যবাদ। কেমন আছেন? রাঙ্গা সকালকে এবং দর্শকদের আমার শুভেচ্ছা। ভালো, খুবই ভালো। এবং আমার একটা স্বপ্ন পূরণ যে রাঙ্গা সকাল একদিন আসবো, সেই জায়গায় আজকে আসতে পারছি, যে সেটা অবিশ্বাস্য মনে হচ্ছে যে আমি থেকে যে লেখালেখিগুলি করি সেটা উপস্থাপন করতে পারবো, সেই জন্য আমার খুবই ভালো লাগছে। এটা একদমই আমাদের তাই। জন্য ভালো লাগা যে আমরা আপনাকে পেয়েছি আমাদের রাঙা সকালে। এবং একদম রাঙা সকালের শুরুতে যেটা জানতে চাইবো যে নির্ঝরের স্বপ্ন আপনার একটি লেখা। এই আমার লেখাটি উপন্যাস, আসলে আপনার প্রথম শৈশব উপন্যাস। নিয়ে। হ্যাঁ, জি, জি। আপনার শৈশব নিয়ে এবং কোনো না কোনোভাবে রাঙা সকালে আসার উদ্দেশ্যে বা যে কোনো কারণেই হোক, রাঙা সকাল দ্বারা এটা অনুপ্রাণিত। জি, 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 একটু শুনতে চাই আপনার মুখ থেকে। আমি হচ্ছে রাঙ্গা সকালের যে পর্বগুলো প্রচারিত হয় সবগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখি, এবং চট্টগ্রামে যারা ইতোমধ্যে অংশ নিয়েছেন জি। সবারগুলো আমি দেখেছি, এবং সেখানে আপনারা যে প্রশ্নগুলি করেন পুরোটাই কিন্তু শৈশব নিয়ে, ছোটবেলা নিয়ে। হুম হুম হুম। তো আমি চিন্তা করছি যদি কখনো আমি রাঙ্গা সকালে সুযোগ পাই বা ডাক পাই বা আসতে পারি, তখন আমি শৈশব নিয়ে কি বলবো। তখন দেখলাম যে আমার ছোটবেলা আমি ফিরে গেছি, এবং সেই ছোটবেলা নিয়ে ভাবতে ভাবতে আমি নিয়মিত ডায়েরি লিখি প্রত্যেক দিন। আচ্ছা। সেই ডায়েরি তো ভরে গেছে, অনেকগুলো ডায়েরি, 100-200 ডায়েরি আমি ক্লাস 7 থেকে লিখছি, অনেক নোট নেওয়া আছে। এবং দেখলাম যে আমার ছোটবেলা নিয়ে লিখলে অজস্র ঘটনা আছে যেগুলো নিয়ে উপন্যাস হয়ে যায়। জি জি। তো আমার একটা স্বপ্ন ছিল যে আমি একটা উপন্যাস লিখবো। আচ্ছা। আমার জীবনে যদি উপন্যাস লিখতে না পারি, আমি যে লেখক, আমি শিশু সাহিত্যিক বা ছড়াকার হিসেবে পরিচিত, কিন্তু উপন্যাস লিখতে না পারলে যেন আমার স্বপ্ন পূরণ হবে না, লেখক হওয়ার স্বপ্নটা। আপনার সেটা স্বপ্ন শুরু পূরণ হলো কিন্তু হয়েছে। নির্ঝরের স্বপ্ন দিয়ে। একদমই তাই। এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আসলে আপনি এই বিষয়টা খেয়াল করেছেন যে আসলে একটা মানুষের জীবনে শৈশবটা কতটা গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে মূল্যবান। আপনি নিজেকে থামিয়ে রাখেননি। আপনার শৈশবের গল্প একটা অংশে ভাগ করেছেন, এবং আমাদেরকে অফেয়ারে বলছিলেন আরো অনেকগুলো গল্প আরো আপনার অনেক। জীবনের তারও দ্বিতীয় খণ্ড, তৃতীয় নির্ঝরের খণ্ড ডায়েরি, হিসেবে। নির্ঝরের স্বপ্ন পূরণ এই নাম দিয়ে বাহ। তারও 2টা খণ্ড বের হবে। আমরা আগামী অপেক্ষায় বইমেলাগুলোতে। থাকলাম স্যার, এবং আমরা বইগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো, কিন্তু শৈশবের বিষয় যেহেতু আসলে উঠেই আসলো, সেই শৈশব থেকে শুরু করতে চাই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী। চট্টগ্রামে আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা। গহিরা রাউজানে আর কি। আচ্ছা। কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি শহরে, চট্টগ্রাম শহরে। ওই মাদার বাড়ি বলে একটা জায়গা আছে, সেখানে আমার জন্ম থেকে এতটুকু পর্যন্ত 52 বছর বয়স। এতটুকু পুরোটা পর্যন্ত জীবনই আমার- আসলে পুরো জীবনটা চট্টগ্রামে। আমার চট্টগ্রামে কেমন দেখেছেন শহরে কাটিয়েছি। সেই সময়টা? যখন সেই ছোটবেলা ছিল তখন কিন্তু আজকের মতো ছিল না। তখন হচ্ছে প্রত্যেক পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে পুকুর ছিল, খেলার মাঠ ছিল। আমি যেখানে ছোটবেলা কেটেছে, একটা মিচি পুকুর মাঠ, বিশাল একটা মাঠ ছিল। সেখানে হরিণ, অনেক সময় হরিণ আসতো এরকম, তাই? সবাই হরিণ ধরতো। আমি ঘুরে উড়াতাম ছোটবেলায়। পুকুর যেটা, পুকুরের মধ্যে তো আমি সাঁতার কাটতে গিয়ে, তখন তো সাঁতার জানতাম না, ভাই নিয়ে গেছি সকালবেলা গোসল করবে। ক ভাই বোন আপনারা? আমরা 6 ভাই বোন নাই। আচ্ছা। তো ভাই বল যে তুমি বসো, আমি গোসলটা করিনি। একজন নামাজ পড়তেছিল, বলে আমার ভাইকে দেখো। তো আমি মনে করছি যে উনি হেঁটে হেঁটে পুকুর পার হচ্ছে, আমি নামতে গেছি, একটু পরে তলিয়ে যাচ্ছিলাম। হাই হাই। তখন যিনি নামাজ পড়তে উনি দেখে যে আমি নাই, যে তোমার ভাই কোথায়। আমার ভাই তখন পুকুরের ওই পারে চলে গেছে, মিচি পুকুর যেটা। আচ্ছা। উনি তাড়াতাড়ি লাফ দিয়ে আমাকে ওখান থেকে তুলছে, নাহলে তো আমি তখনই শেষ হয়ে ছোটবেলার যেতাম। একটা ভয়াবহ স্মৃতি ছোটবেলায় আসলে। বৃষ্টির দিনে এরকম বেশ কয়েকবার আমার বোনের বাড়ি গেছি, আমাদের বাড়ি গেছি, তখনও কিন্তু পুকুরে মাছ ধরতে গিয়ে বা খেলতে গিয়ে 3-4 বার অন্তত ডুবে ডুবে মরে যাচ্ছিলাম। আর আমার সাঁতার শিকার খুব শখ ছিল, পরে শিখতে পেরেছিলেন সাঁতার তো? শেখার চেষ্টা করছে, এবং অনেকে বলছে পোকা যুক্ত আম খেলে সাঁতার শিখতে পারে। পোকা যুক্ত আমগুলো আমি বেছে বেছে খেতাম, সাঁতার শেখার জন্য চেষ্টা করতাম, কিন্তু সাঁতারটা শেখা হয়ে ওঠে নাই। শৈশবের ঘটনা। তখন তো পুকুর ছিল, হ্যাঁ। আর একটা
ওই বিয়ে শাদী হলে, গায়ে হলুদ হলে 5 পুকুরে 7 পুকুরে জল আনতে মানুষের বাড়ি বাড়ি যেত সবাই মিলে, জি। ঢোল টোল বাজিয়ে বাঁশি বাজিয়ে, খুব মজা করতাম। পালকি টালকি ছিল, শহরে ওগুলো ছিল, পুরো একটা গ্রামীণ আবহাওয়া ছিল। এখন তো শহরের মধ্যে ওগুলো নেই। পুকুর আপনি পুরো চট্টগ্রাম শহর খুঁজে খুব একটা পাওয়া যাবে না। বড় বড় ধরেন একটা ঢেবা, একটা বড় জায়গা আছে আগ্রাবাদের দিকে বিশাল, এখানে গোসল করতে যেতাম, ভয়ে বয়ে যেতাম, মানে কখন ডুবে যাই। ডুবতে ডুবতে বেঁচে আসবেন তো বেঁচে আছেন। হায়াতটা রয়ে গেছে। অনেকে তো এখন বাচ্চারা যেভাবে মারা যায় গ্রামে গেলে জি। বন্ধের মতো, খুব খারাপ লাগে। তো আমার মেয়েকে আমি সেখানে একটা সুইমিং পুল আছে, সেখানে ওকে সাঁতার শিখিয়ে নিয়ে আসছি। বাহ, যেন চমৎকার। ও- স্যার এমনি না মরে। ভাইদের মধ্যে কততম? আমার হচ্ছে পঞ্চম ভাই, কিন্তু আমার ছোট ভাই যে বোরহান, সেও কিন্তু এই জুলাই মাসে, এটা আমার একটা কবিতা আছে এখানে বইতেই পাবেন, শোকের মাস জুলাই। তো জুলাই মাসে আমার 2জন ভাইকে আমি হারিয়েছি। ছোট ভাই যে, জি। সেও মারা গেল স্ট্রোক করে। আমার বড় সেকেন্ড ভাই যে, উনিও মারা গেল 5 দিনের ব্যবধানে জুলাই মাসে। ওই জন্য আমি প্রত্যেক বছর এই কবিতাটা আমার ফেসবুকে শেয়ার দিই, শোকের মাস জুলাই। এটা একটা আমরা যারা আসলে অনেক কিছু শেয়ার করতে পারি না বা অনেক কিছু বলে উঠতে পারি না, এটা একটা চমৎকার মাধ্যম হতে পারে যে কোনো কিছু লিখে রাখা বা নিজের কষ্টগুলো, যেহেতু নিজের আমি ভালো ছড়া লিখি, আমি লাগাগুলো। ছড়ার মাধ্যমে কিন্তু আমার দুঃখটা, কষ্টটা, ভালো লাগাটা প্রকাশ করি। স্যারের এই গল্পগুলোতে ফিরতে চাই, কিন্তু আপনাকে নিয়ে আমরা যতটুকু জানি, যে তথ্যগুলো আমাদের কাছে আছে, সেটা একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। গোফরান উদ্দিন টিটু সমকালীন বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার একজন বহুমাত্রিক ব্যক্তিত্ব, যিনি একাধারে লেখক, কবি, সাংবাদিক, সংগঠক, প্রকাশক এবং শিক্ষক হিসেবে সুপরিচিত। বর্তমানে ওমরগনি এমইএস কলেজের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। সাহিত্য চর্চার সূচনা কৈশোরে 1987 সালে দৈনিক পূর্বকোণে প্রথম ছড়া প্রকাশের মধ্য দিয়ে। এরপর 3 দশকেরও বেশি সময় গল্প, ছড়া, কবিতা, কিশোর সাহিত্য, প্রেমের কাব্য, উপন্যাস সহ 30টিরও বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। 2010 সালে প্রতিষ্ঠা করেন রাদিয়া প্রকাশন, যা নতুন লেখক ও সাহিত্য চর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন সাহিত্যপত্র ও সংবাদ মাধ্যমে সম্পাদনা এবং সাংবাদিকতার পাশাপাশি তিনি চট্টগ্রামের সাহিত্য সংস্কৃতি অঙ্গনের একজন সক্রিয় সংগঠক হিসেবেও পরিচিত। তার প্রথম উপন্যাস নির্ঝরের স্বপ্ন 2026 সালে প্রকাশিত হয়। সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি নিবেদিত সাহিত্য পরিবার সম্মাননা 2025, চট্টগ্রাম একাডেমি সুরিত সম্মাননা 2023 সহ একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এই গল্পগুলো আমরা নিশ্চয়ই তার কাছেও শুনব, তবে তার ছোটবেলায় ছিলাম সেখানে আবারও ফিরছি। ছোটবেলার গল্প শুনছিলাম এবং হারানোর গল্প শুনছিলাম, যে আসলে ভাইদেরকে হারিয়েছেন, এবং সেই জায়গাটায় যদি আরেকটু বাবার কথাও জানতে চাই। খুব ছোট বয়সে আসলে বাবাকে হারিয়েছেন, 4 বছর বয়সে। খুব একটা বেশি স্মৃতি নেই, তারপরে যদি বাবাকে নিয়ে জানতে চাই। আমার যেটা নির্ঝরের স্বপ্ন, সেই বইটা শুরু করেছি কিন্তু বাবার মৃত্যু দিয়ে। আচ্ছা। ওই দিন থেকে মানে আমার একটা বোধ, যে মানুষের বোধ জাগে জীবন সম্পর্কে, বাস্তবতা সম্পর্কে। আমার বাবা যেদিন মারা গেছেন, সেদিন থেকে মানে আমার জীবনটা আমি শুরু করছি এই বইতে, এবং সেইভাবে আসলে শুরু হয়েছিল। আবেগগুলো আসলে খুব সুন্দর করে নিশ্চয়ই আপনি নির্ঝরের স্বপ্ন তো লিখেছেন, কিন্তু কিছু আবেগ একটু আমরা আমাদের এই আয়োজনে শুনতে চাই। সেই সময় আসলে আপনার অনুভূতিটা কেমন এটা হচ্ছে হচ্ছিল? বাবা মারা যাওয়ার পর আমরা ওনাকে আমাদের গ্রামের বাড়িতে কবর দিতে নিয়ে গেলাম। সেদিন খুব মানে ছিল, একটা পেঁচা হঠাৎ করে আসলো, যে আমার বাবা যেদিন মারা যাচ্ছেন আমাদের বাইরে একটা পেঁচা ডাকতেছে খুব করুণ সুরে। যে এরকম করে কেন ডাকতেছে বুঝলাম, আমি তো ছোটবেলায় তখন বুঝতাম না, 4 বছর বয়স ছিল। তারপরে আগের দিন রাত্রে হঠাৎ করে পুরো এলাকায় কারেন্ট থেকে ইলেকট্রিসিটি আগুন লেগে খুব করুণ একটা অবস্থান। এরকম করে একটা বিদায় বেলা ছিল আমার আব্বার। তো বাবাকে বাড়িতে নিয়ে গেলাম, সেখানে কবর দিয়ে একটা জায়গা যদি আমরা কিছুদিন ছিলাম কেন্দ্রীভূত বাড়িতে। করি, যে শিশু বয়সে বাবাকে হারানো, এটা আপনার মনে প্রভাব ফেলেছিল কতখানি? খুবই দাগ কেটেছে, যে আমার বাবা তো বেশি স্মৃতি নেই। একটা ছবি ছিল সাদা কালো, সেটা আমরা আমাদের তখন তো বেড়ার ঘর ছিল ছোটবেলায়, জি জি। ওই বেড়ার ফাঁকের মধ্যে কেউ যেন আবিষ্কার করে আমার আম্মুকে দিল। আমার আম্মু, যেটা তোমার আব্বুর ছবি, তখন ওই যে ছবিটাই এখন যত্ন করি, এটাই, আর কোনো ইয়া নেই। আর ছোট খুব কম স্মৃতি আছে। আমার ছোট ভাই একটা ওই যে ট্রাঙ্কের মধ্যে, ট্রাঙ্ক না কাঠের আলমিরার মধ্যে ঢুকে গিয়ে পাল্লা দিয়ে সে লুকোচুরি খুলতেছিল, সে আর বের হতে পারছে না, আমিও খুলতে পারছি না। আমার আব্বু তখন বাইরে থেকে এসে একটা যে পাউরুটি কাটাকে তুলে ছুরি ওগুলো দিয়ে টেনে খুলে আবার আমাদের 2 ভাইকে দৌড়াচ্ছিল। সেই স্মৃতিগুলো মানে এই বইতে লেখা আছে। আসলে এই তারপর আবার ধরনের স্মৃতি আমাদের বাড়ির পিছনে যে বাসায় ছিলাম, এটা চোর আসছে, আমাদেরকে ভোর রাতে চোর দেখতে গেছি, এখানে ছবিগুলো আছে। চোর তো একটা মানুষ, সেটা চোর কি জিনিস তখন জানতাম না। সেটা বাংলা শুরু হয়েছে মানে এরকম করে। চমৎকার চমৎকার স্মৃতি স্যার। 4 বছর বয়স। ছোটবেলার এই স্মৃতিগুলো আসলে বড় বয়সে অনেক কখনোই ভোলা আসলে যায় না, গভীর হয়ে থাকে। সারা জীবনেই
কিন্তু মনের মধ্যে ছোটবেলার থেকে আপনার একটা যায়, কবিতা দাগ একদম কেটে। শুরুতে আমি পড়েছিলাম, আপনি তো বুঝতে পেরেছেন এটা আপনার জি, 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 কবিতা। খুবই আশ্চর্য ভালো হননি লাগছে। যে আপনার কবিতা কোথায় পেলাম? সারপ্রাইজ, আপনি এটা কোথায় পেলেন? আমার তো কোনো বই আপনাদের হাতে আসেনি, কিন্তু আমার একদমই লেখা চলে আসছে আপনাদের হাতে। একদমই আপনি খুবই ভালো যখন লাগছে। এসেছিলেন কবিতাটা পড়ে ভালো লাগছিল এবং আমাদের মিষ্টি লাবণ্যর সাথে আসলে Thank মিষ্টি you, মেয়ে thank you. কথাটা মিলে যাচ্ছিল, সেই কারণে আমি ওটা বৃষ্টি আমার লেখালেখিতে মানে খুব নিয়েছিলাম। একটা প্রভাব ফেলে। আচ্ছা বৃষ্টির কাল আসলে লেখালেখিটা একটু বেশি হয়, আচ্ছা সৃজনশীলতা। বৃষ্টি মানুষের কষ্ট, আমরা চিটাঙ্গেতে দেখে আসলাম কি কষ্ট। ঢাকাতে গতকাল আরামবাগ এসে তো সমুদ্রের নদীর মধ্যে জি। আরামবাগ নদীতে তলিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু তারপরেও লেখালেখির জন্য বৃষ্টিটা মানে সৃজনশীলতাটা খুব একদমই ভালো তাই। লেখার হাত খুলে। আমার স্যার, একটা বই আপনার করা যাবে শুধু বৃষ্টি নিয়ে, এই নাম দিয়ে, অবশ্যই বৃষ্টি আসলে কবিতা দিয়ে। আপনারা যারা লেখেন তারা বিভিন্ন বিষয় নিয়ে অনেক কিছুই লিখতে পারবেন। স্যার, আমরা বাবার কথা শুনছিলাম, একটু মায়ের কথাও শুনতে চাই, যেহেতু খুব অল্প বয়সে। আমার এখানে একটা জি। বই আছে, নাম হচ্ছে মা। জি, এটা হচ্ছে পুরোটা আমার আম্মুকে নিয়ে লেখা। আমি তো দর্শকদের দেখিয়ে দেই, আপনি পুরো মায়ের বইটার নাম গল্পটা হচ্ছে মা। বলতে। জি। ওই মাকে নিয়ে মানে বইটা আমি রচনা করেছি। এবং মা যখন বেঁচে ছিলেন তখন ধরুন আমি একটা বন্ধুর বাসায় গেলাম, বন্ধুর বাসায় গিয়ে দেখি যে বন্ধুর বাবা দেখা করে, বোনরা দেখা করে, কিন্তু মা কখনো আসে না। যে একদিন জিজ্ঞেস করলাম যে ওর মা আমার কাছে বা আমাদেরকে দেখা দেখা দেয়, বল যে ও তো মা নাই, ছোটোবেলায় শৈশবে সে মা হারিয়েছে। আমি যেমন শৈশবে বাবা হারিয়েছি, ও সে হারিয়েছে মা। তো এটা নিয়ে আমি একটা কবিতা লিখেছিলাম এবং সেটা এক জায়গায় ছাপতে দিয়েছিলাম এবং বলছি যে এটা ছেপে দিন। কিন্তু বাসায় এসে যখন আমার আম্মা তো বেঁচে আছে, তো আবার মানা করছি যে এটা ছাপিয়েন না। ওরা বলছে আচ্ছা ছাপাবো না। কিন্তু বইটা যেদিন বের হয়েছে দেখি যে আমাকে দিল একটা কপি, আমি নিয়ে আসছি, বলছে তোমার কবিতা তো মানে আছে কিনা আমি ক্লিয়ার হয় না, কিন্তু মার হাতে দেওয়ার পর মা কবিতাটা পড়ার পর খুবই আপসেট। আমি এই ধরনের কবিতা কেন লিখছি, এখানে শেষের লাইন ছিল যে মা যে আমার হারিয়ে গেছেন অচিন নদীর গাঙ্গে। তো আমার মা তো তখন বেঁচে ছিলেন, বেঁচে ছিলেন উনি তো মা খুব 2020 মানে সালে। আপসেট পুরো দিন। আর আমার সাথে কথা বলেন ঠান্ডা, যে আমি তো ওনাকে নিয়ে লিখি নাই, ওই বন্ধুর মাকে নিয়ে লিখি। কবিদের আসলে দৃষ্টিভঙ্গি এরকম না, একটা লেখা আমার আমাকে বিশালতার আহত মাঝে করছে। থাকে। এবং ওই একটা লেখাটা বিষয় আমার এই বইতে আছে। মাসুক, খেয়াল করেছো স্যার, যতক্ষণই আসলে গল্প বলছেন তার প্রতিটি গল্পের মধ্যে লেখার বিষয়টি চলে একদম আসছে। একদম স্যারের কাছ থেকে আমরা সেই সময়ের পরিবারের গল্পগুলো একটু শুনতে চাই, যেগুলো আসলে লেখাতে নেই, এমন কোনো গল্প আসলে আপনি আমারটা উঠে হচ্ছে যে আসেন। বাবা তো ছোটকালে হারিয়েছি। তো আমার আম্মা আবার গ্রামে মারা যাওয়ার পর আমাকে ভর্তি করেছিল একটা স্কুলে, প্রাইমারি স্কুলে, ক্লাস 1-এ পড়তাম। আমার বই বলে একটা বই ছিল, প্রথম সরকার তখন ফ্রি দিচ্ছে, সেই বইতে সুন্দর সুন্দর কবিতা ছিল, ওইটা আমি পড়ছি। কিন্তু পরে আবার আমরা শহরে চলে আসছি, আচ্ছা। এই মাদার বাড়িতে যেখানে আমাদের বাসা টাসা ছিল সেখানে আসছি। ওই পুরো আমার আম্মা আমাদের 6 জনকে, একজন মহিলা মানুষ, ওই যে টিউশনি বা মানুষের বাসাতে আরবি শিক্ষকতা করতেন, কিন্তু বেশি পড়াশোনা করেন নাই, আচ্ছা। গ্রামের মেয়ে। ওই আরবি পড়িয়ে পড়িয়ে মানে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন বা টিকে রাখছেন, কাজে কর্মে লেখাপড়া করিয়েছেন। আমি কলেজ স্কুলে পড়ছি, চট্টগ্রাম কলেজ স্কুলে, সেখান থেকে এসএসসি পাস করছি বিজ্ঞানে, পতেঙ্গা সাইন্স কলেজ থেকে ইন্টার। স্কুল জীবনে কি স্যার আপনি বুঝতে পারলেন যে লেখালেখির প্রতি আপনার একটা দারুণ আমার ঝোঁক? দেখলাম যে ওই ছোটবেলার ঘটনা, যেটা আপনারা এই মাছরাঙ্গার রাঙ্গা সকালের বেশ যে শৈশবটাই, এটা তো খুবই একটা রিচ একটা জিনিস। তো দেখলাম যে আমি ছোটবেলাতে ওই জিনিসগুলো জিনিসটা ভুলতে পারছি না, আমার বাবা হারাইছি এই কষ্টটা প্রকাশ করতে পারছি না। তো সেটা নিয়ে প্রতিদিন কবিতা লিখি, প্রতি বছর একটা সময় গিয়ে একটা কবিতা লিখলাম, সেটা এত মানুষকে কাঁদিয়েছে, যাকে ছাপতে দিয়েছি উনি বাবা হারিয়েছেন, উনি কান্না করছেন। আমার যে আপনাদের এখন যিনি ভাবি, ওনাকে দিয়েছেন, উনি একজন আত্মীয় হারিয়েছেন, বুঝেন না কান্না। যাকে আমার বান্ধবীকে দিলাম সে বাবা হারিয়েছে, যাকে দিই সে কান্না করে, এমন কবিতা। মানে আমার বাবা কবিতা আপনি শোনাবো, জি খুবই মানে এটা জনপ্রিয় হয়েছে বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন অনুষ্ঠানে। আমি পড়েছি, আবৃত্তিকাররা আবৃত্তি করছে, এটা খুবই ভাইরাল। তখন তো এই শব্দগুলো ছিল না, অনেক আগে লেখা, 27 সালের লেখা। বাহ সেই সময় এই কবিতাটা খুব মানে ফেমাস হয়েছিল। আপনার নানা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া হালদা নদী। নদীকে ঘিরে অনেক স্মৃতি অনেক রয়েছে, স্মৃতি আমার। একটু শুনি না ওটা গল্প। হচ্ছে এমন জায়গায়, হালদা নদীটা এদিকে ওই ওই একদিকে হলো রাউজান গহির আমার বাবার বাড়ি, এদিকে আমার নানার বাড়ি। তো আমরা ছোটোবেলা আমার আম্মা যখন আমার নানার বাড়ি নিয়ে যেত, ওই সুযোগ ঘর থেকে আমাকে রেখে আমরা দৌড় মারতাম, দৌড় মেরে হালদা নদীর পারে 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 করতাম। আমার ভাই একজন আছে আমার কিন্তু বড়, সাঁতার তো জানতেন না, সাঁতার ততদিনে তো আমি শিখে কখনোই নিয়েছিলেন? শিখা হয়নি আমার। আচ্ছা কিন্তু পানির টান, নদীর টানটা, আমার ছোট মামা ছিল, উনি তো বিদেশে চলে গেছেন, সেখান থেকে চলে আসে শুধু হালদা নদীতে মাছ ধরবে, নদীর পাড়ে সময় কাটাবে। আমার বড় ভাই, ইমিডিয়েট বড় ভাই, আমার নাম টিটু, ওর নাম হচ্ছে টুনটু, সে তো ওই মামার সাথে সাথে আচ্ছা মামার শিষ্য। বই তো লেখা আছে, সে আর লেখাপড়া মানে শেষ করে না এরকম। আচ্ছা। ওই মামা পাখি শিকার করতো বন্দুক দিয়ে, গুলতি দিয়ে। আর আমার ভাইও মামার শিষ্য হিসেবে। আপনি ছোটবেলায় কেমন ছিলেন? কি দুরন্ত, একটু দুষ্টামি আমি করতেন হচ্ছে নাকি শান্ত স্বভাবের? শান্তও ছিলাম, আবার দুষ্টও ছিলাম। যে আমি গ্রামে যখন ছিলাম তখন উঠোনে পানি হলে সেখানে মাছ টাছ চলে আসতো আচ্ছা। পুকুর থেকে ভেসে, সেগুলি ধরতাম ইট দিয়ে, বাদ দিয়ে, দুই ভাই মিলে আমরা মাছ ধরতাম। এগুলো স্মৃতি আছে অনেকগুলো। আর সেই মার্বেল ডাঙ্গুলি তারপরে খেলা?
শহরে যখন ছিলাম তখন তো মার্বেল, আমার মৌজার মধ্যে মৌজা ভর্তি ভর্তি মার্বেল থাকতো, খেলতাম, লাটিম খেলতাম, ডাঙ্গুলি খেলতাম, আর মারামারি করতাম। এক পাড়া ছেলে আরেক পাড়ায় এসে জিতে গেলে তাকে ধরে পিটাইতাম। আচ্ছা আর স্কুলে খেলা হলে আমাদের স্কুল যদি না জিতে অন্য স্কুল জিতে আমাদের থেকে ট্রফি নিয়ে গেলে এদেরকে ধরে যাওয়ার পথে আচ্ছা ইয়া করার একদম চেষ্টা করতাম। ছোটবেলায় যখন আপনার সাহিত্য চর্চার বীজ নিজের মধ্যে আস্তে আস্তে বপন হচ্ছিল, সেটা কি কারো দ্বারা প্রভাবিত, কোনো মানুষ ছিল যে ওইটা উৎসাহিত হচ্ছে আমি করতেন? ওই ক্লাস 4-এ যখন আমি স্কুল জীবন প্রথমে মানুষ বুঝতে পারবো যখন 78 সালে মারা যায়, আমাকে ভর্তি করানো হয়েছে শহর আনার পর, কিন্তু আমি আর স্কুলে যাইনি, আর পড়িনি যে স্কুলে যাবো না। আমার বাবা মারা যাওয়ার আগে আমাকে একটা স্কুলে ভর্তি করানোর জন্য পাঠিয়েছে আমরা দুই ভাইকে, কিন্তু আব্বু আর সেদিন যেতে পারেনি। আমরা বসে থাকছিলাম, আমাকে বলছে গার্ডিয়ান নিয়ে আসো, তো গার্জিয়ানকে আর নিয়ে যাওয়া হয়নি, আব্বা তো মারা গেছেন। তো আমি ওই দুঃখ থেকে আর স্কুলে পড়বো না বলে দিচ্ছি বা যাবো না। তো আমার ভাইটা আমার বাসায় টিচার রাখছে। তো সেই সময় কিন্তু আমি পুতুল খেলতাম পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের সাথে যারা ছিল, পুতুল খেলতাম, এগুলো খুব মনে দাগ কাটছে। এবং আমার ভাই কিন্তু আবার মেজো ভাই আমার একজন জয়নুল আবেদিন, উনি একটা সংগঠক ছিল, উনি করছে কি বাসায় টিচার রাখছে। উনি একজন ম্যাডাম ছিল আমার প্রথম টিচার, একজন খ্রিস্টান মহিলা, ওনার বাসায় পাঠিয়েছে পড়ার জন্য। ক্লাস 2 বই এখানে পড়ছি, 3 বাসায় পড়ছি, 4 থেকে আমাকে স্কুল লাইফ শুরু হয়েছে। আচ্ছা 4-এ যেদিন প্রথম ক্লাস করতে গেছি সেদিন কবি আহসান হাবিবের একটা কবিতা আছে, লোকটি নামে একটা নাম, ওনার নিজেকে নিয়ে লেখা। 5 থেকে নামলেন, খানিকটা থামলেন, তারপর থেমে থেমে চলে। এটা এমন সুন্দর করে স্যারে পড়ছে, মনে হচ্ছে এটা স্যারের কবিতা, আমাদের যে ক্লাস টিচার ছিল। তো ওই সময় বাংলা বইয়ের সাথে আমার বইয়ের সাথে আরেকটা বই ছিল চয়নিকা নামে, সহপাঠ্য একটা বই, সরকারি বই ছিল, 2টা করে বাংলা বই দিত। ওই চয়নিকে যে কবিতাগুলো ছিল, ওই বইটা চালু থাকলে হয়তো পাঠ্য বই এতদিন আমাদের লেখা আসতো। এটা কেন বন্ধ করছে আমি ঠিক জানি না। সহপাঠ প্রত্যেক ক্লাসে বাংলা প্রথম পত্র যেটা আমার বই, সেটার সাথে একটা চয়নিকা সহপাঠ হিসেবে বই থাকতো। আচ্ছা ওটা হচ্ছে লেটেস্ট, যেটা তো বেশিরভাগ যেটা প্রথম পত্র, সেটা হচ্ছে যারা অমর লেখক বা কালোজয়ী লেখক ওনাদের লেখা। স্যার তো কোন আমরা যারা স্কুল ছিল, জি, স্কুল কোনটা ছিল? আমার হচ্ছে চট্টগ্রাম কলেজের স্কুল, আর আচ্ছা। প্রাইমারি হচ্ছে পশ্চিম মাদারবাড়ি সরকারি। ওখানে আমি ক্লাস 4-5 2 বছর 4, পড়াশোনা 5 করে পর্যন্ত। বৃত্তি পরীক্ষা দিয়ে পরে কলেজ স্কুলে 85 থেকে ভর্তি স্কুল হয়েছি। জীবনে কেমন ছিলেন, বন্ধু বান্ধব, স্কুল শিক্ষকদের হচ্ছে ওদিকে কথা? আবার কর্ণফুলী নদী, আমার স্কুল থেকে আচ্ছা। কর্ণফুলী নদী দেখা যেত। তো আমরা করতাম কি, আস্তে করে বের হয়ে কর্ণফুলী নদীতে ঘুরে ঘুরে চলে আসতাম। একদম ক্লাস 4-এ পড়ার সময় শিক্ষকের বাংলা কবিতা দেখে আসলে কবিতা বা বাংলা বিষয়টার প্রতি আপনার আগ্রহ অনেক বেড়ে গেল, এবং সময় প্রবাহে আপনি আজকে একজন বাংলার শিক্ষক। বিষয়টা আমার কাছে তো দারুণ লাগছে। একই সাথে শৈশবের সেই গল্পটা শুনতে চাই যেখান থেকে আপনার লেখালেখি শুরু আচ্ছা, হলো। আমার হচ্ছে যে ক্লাস 4-এ বললাম যে বাংলা চয়নিকা বইটা খুব মনে দাগ কেটেছে, আমার বই তো আছে। জি তো সেই সময় আমার মনে 4টা লাইন আসছিল, যেটা কোথাও লেখা নেই, কোনো বইতে নেই। কিন্তু ওই 83 সালে সে কথাগুলো এত বছর পরেও কিন্তু নির্ভুলভাবে ওই 4 লাইনটা এখন আছে। এখানে নির্ঝরের স্বপ্নভঙ্গ আমি উল্লেখ করেছিলাম, এটা ছিল এরকম যে বাংলাদেশ প্রাকৃতিক বেশ, এমন সুন্দর আর কোন দেশ, এদেশের ফলমূল খেতে বলো তুলতুল। এটা কোনো ছড়ার নাম বা আমার নাম দিয়ে কোথাও ছাপা হয় নাই, কিন্তু এত বছর পরে কেন মনে দাগ কেটে যাচ্ছে জানি না। তো আমার ভিতরে ওইটাই হচ্ছে আমার লেখালেখির বীজ ছিল। আচ্ছা আমি যখন নির্ঝরের স্বপ্ন লিখি বা বইটা উপন্যাস হিসেবে রূপ দিই, তখন দেখি যে আমি সেখানে এই কথাগুলো উল্লেখ করেছিলাম, কীভাবে আমার মধ্যে আসছে। তো এটা তো 83 সালে লেখাটা মনে আসছে, কিন্তু তখন লেখা হয় নাই। কলেজ স্কুলে যখন ভর্তি হয় তখন তো আমাদের একটা স্কুল ম্যাগাজিন বের হবে, কবিতা চাইছে, কবিতা দিয়ে আসছি, কিন্তু স্কুল ম্যাগাজিনটা আর বের হয়নি। 90 সালে আমি এসএসসি পাস করেছি, কিন্তু প্রতি বছর লেখা জমা দিচ্ছি, প্রতি বছর একটা চাঁদাও দিচ্ছি, কিন্তু কখনো আর বইটা এখন বের হয়, কিন্তু আমাদের সময়কালে আগে বের হতো, কিন্তু আমাদের সময়টাতে শুধু বের হয়নি। বের হয়নি। তো আমরা এটার প্রতিবাদ করতে গিয়ে আমার মেজো ভাই সবাই মিলে আমরা একটা কচিহাত নামে একটা ছোটদের পত্রিকা বের করেছি, আবার একটা সংগঠন করেছি বাচ্চাদের, তো ছোটদেরকে নিয়ে। এটা অনেক বছর চালু ছিল, আমার ভাই নতুন বেঁচে ছিলেন। তো তখন আমি দৈনিক পূর্বকর্ণ নামে একটা পত্রিকা বেরিয়েছিল 86 সালে, আচ্ছা ওখানে একটা ঘুড়ি নামে একটা ছড়া আমি লিখেছিলাম। এটা আমার প্রথম বইয়ের লাস্ট পেজ আছে, ছোট। এটা আমি লিখে পাঠানোর পরে দেখলাম যে পরের সপ্তাহে সেটা ছাপা হয়ে গেছে। যেটা বাহ। আমার জন্মদিন ছিল 10ই অক্টোবর, দারুণ। যেটা আমরা সেলিব্রেট করি। এটা আপনার ভাবিরও জন্মদিন, এবং আমরা অনুষ্ঠান করে প্রত্যেক বছর লাইভ দিয়ে অনুষ্ঠানগুলো করি। চট্টগ্রামের কবি সাহিত্যিকরা সেখানে আমাদেরকে উইশ করতে যায় ফুল নিয়ে, চমৎকার। কেক নিয়ে, প্রত্যেক বছর। এটা এখন চট্টগ্রাম একাডেমি বুকিং দেওয়া আছে 10ই অক্টোবর, আর কাউকে দিবেন না, এটা আমাদের জন্য থাকবে। আপনারা যে দারুণ শৌখিন মানুষ, এটা আসলে আপনাদের এই ধরনের শৌখিন অ্যাক্টিভিটিস থেকে আমরা ওই বুঝতে 27 পারছি। সালের ঘুরি লেখাটা দিয়ে আমার প্রথম আত্মপ্রকাশ করছে পত্রিকার মাধ্যমে আর কি। আচ্ছা আচ্ছা কিন্তু মনে তো 83 সালেই প্রথম ছড়াটা লিখিত হয়ে আচ্ছা, গেছে। একটু কলেজ জীবন সম্পর্কে শুনি। আচ্ছা, তারপর হচ্ছে কলেজ স্কুল থেকে পাশ করলাম। পাশ করার পর আমি তো চিটাং হচ্ছে নদী সমুদ্র একেবারে পরিবেষ্টিত জায়গা। তো পতেঙ্গা যে সমুদ্র সৈকত, তার পাশে একটা বিমান বাহিনী শাইন কলেজ আছে। জি ওই দেখতে গিয়ে কলেজটা খুব সুন্দর লেগেছিল, বাগান টাগান আছে, আবার বিমান বাহিনীর
রানওয়ে দিয়ে যেতে হয়, জি খুবই সুন্দর লাগার পর আমি যে এখানেই পড়বো, আর কোথাও পড়বো না। আচ্ছা সেখানে ভর্তি, শহর থেকে অনেক দূরে, কিন্তু জি। এয়ারপোর্ট তো 2 ঘন্টার মতো লাগে। ওইখানে গিয়ে 2 বছর পড়াশোনা করেছিলাম এবং কলেজ লাইফটাও খুব সুন্দর ছিল। কেমন এনজয় করেছেন, খুব কিছু enjoy গল্প করেছি। বলেন আমার না যেহেতু আমাদেরকে। এটা যেহেতু মানে রোমান্টিক একটা জীবন, এটা এটা তো স্কুল, বয়েজ স্কুলে পড়ছি, এখানে তো আচ্ছা। ছেলে মেয়েরা, হুম 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 বন্ধু বান্ধবরা ছিল। এবং তখনও কিন্তু আমার লেখালেখি হিসেবে, লেখক হিসেবে আমি পত্রিকা আবার নিউজগুলো লিখতাম। কোনো একটা প্রোগ্রাম হলে, হুম হুম সাইন কলেজে প্রোগ্রাম হলে সেগুলো পেপার দিতাম। মানে আমার নাম হয়ে গেছিল যে সাংবাদিক। এমনকি 91 যে ঘূর্ণিঝড় হয়েছিল, আচ্ছা পুরো কলেজ ডুবে ডুবে গিয়ে সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল। হুম হুম টিচারদের 10-12 দিন না খেয়ে অবস্থান, ঘর বাড়ি সব নিয়ে গেছে, না খাওয়া অবস্থা, অভুক্ত অবস্থায় বিল্ডিং এর মধ্যে আটকে ছিল। হুম হুম তো এগুলো নিয়ে আমি তখন আজকের কাগজ বের হয়েছিল, সেখানে আমি একটা নিউজ পাঠাই যে মানবেতর জীবন, এটা নিয়ে অনেক তদন্ত হয়েছে, আমাকে খোঁজাখুঁজি করছে ধরে নেওয়ার জন্য, এই ধরনের নিউজ কে দিল। পরে দেখে যে আমি একজন ছাত্র, হুম মানে আমাকে খুঁজতেছে যে শাস্তি দিবে বা আচ্ছা বিমান বাহিনীর বদনাম কেন করলো, তো সেরকম। তো ওই সময় কিন্তু আমার লেখালেখিটা খুব পুরোদমে চলছে এবং পত্রিকার সাথে আমার তখন সরাসরি যোগাযোগ ছিল। পত্রিকা অফিসে গিয়ে লেখা দিয়ে, আগে তো ডাকে পাঠাতাম ধরেন, হুম প্রত্যেক দিনই মানে কোনো না কোনো পত্রিকা আমার লেখা ছাপা হচ্ছে। সে সময় কলেজ জীবনে আমাদের তো অনেক কিছুই করতে ভালো লাগে আসলে ছোটবেলা থেকে। লেখার বাইরে অন্য কোনো কিছুর সাথে যুক্ত ছিলেন বা করতে ভালো লাগতো, হয়তো সেটা হতে পারে ঘোরাফেরা বা সিনেমা দেখতে যাওয়া বন্ধুদের সাথে, এই সিনেমা ধরনের তো কোনো? পুরো একটা নেশার মতো, হুম। বাংলা চলচ্চিত্র। আমি গতকালও একটা সিনেমা দেখে আসছি। কলেজ জীবনে দেখেছেন লুকিয়ে কলেজ জীবনে, দেখা? হ্যাঁ, কলেজ বা জীবনে অনেক ছবি আমার দেখা হয়েছে। কোন কোন ছবি দেখা হতো স্যার, মনে আছে না? যেহেতু বাংলা ছবিগুলো একটু বেশি বেশি দেখা হতো আগ্রহী ছিলাম। এবং সেই আর সময় সাহিত্য বাংলা নির্ভর সিনেমার যদি ছবি আসলে হয়, সোনালী আচ্ছা। সময় ছিল। ধরেন একটা যে পুতুল নাচের ইতিকথা সিনেমা হলো, পদ্মাবতী মাঝি সিনেমা হলো, এগুলো আমরা দেখতাম। চট্টগ্রাম বড় বড় ধরেন বরানী কমপ্লেক্স একটা সিনেমা হল ছিল, টাইটানিক আসছে, সেটা দেখতে চলে গেলাম। আচ্ছা। অনেকবার টাইটানিক দেখছি, সেই সময় তো একটা ওয়ার্ল্ড ফেমাস একটা ছবি, অনেকগুলো অস্কার পাইছে। কলেজ ফাঁকি দিয়ে দিয়ে দেখা হলো। আপনি কিন্তু এমনকি- শখের ব্যাপারে বেশ চুজি। এমনকি কলেজ টিচার হওয়ার পর আমার কলেজে জয়েন করছি, ওটার পাশে সিনেমা হল, 3টায় ছুটি হলো, আমি 3টায় ঢুকে সিনেমা, 1টা থেকে 6টা বাজে ঘরে আসছি, বাহ। এরকম হয়েছে। এখন যে কলেজে আসি দুপুরে ছুটি হয়, আমি 12টায় গিয়ে সিনেমা একটা দেখে বাসায় গিয়ে লাঞ্চ করি। মাঝখানের সময়টা আমি নিজের সময়, মাই টাইম, এটা কিন্তু কেউ আর জানলো না। একা একা হলে দর্শক নাই, কিন্তু একজন দর্শকের জন্য হলটা ছবিটা ছাড়লো। এটা তো তাহলে বলতে পারি একদম সিনেমা প্রেমী একজন মানুষ, এটা তো আমাদের জানা ছিল না। এরকম করে যদি একটু পড়াশোনার জায়গায় আমি আসতে চাই, স্টুডেন্ট হিসেবে আপনি আসলে কেমন ছিলেন পড়াশোনায়? সে সময় মানে একদম বসে 6 ঘন্টা 5 ঘন্টা এরকম পড়াশোনা করতেন, নাকি পরীক্ষার আগে পড়াশোনা না, করতেন? পড়াশোনা যে খুব নিয়মিত করতাম, যদি কলেজ স্কুলে ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না। ছিল না, আচ্ছা। চট্টগ্রামের টপ লেভেলে, সারা বাংলাদেশে কিন্তু বেস্ট একটা কলেজ, এটাতে একদমই আমাদের তাই, জি। যতগুলো লিজেন্ড আছেন, ডক্টর জামাল নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, আবুল হায়াত, ওনাদের কলেজ সেটা, জি। যত বড় বড় নামি দামি লোক। তো আমি যেহেতু ওই কলেজে ওই যে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বৃত্তি পাই নাই, কিন্তু কলেজ স্কুলে চান্স পেয়ে গেছে ওই পড়াশোনা দিয়ে। আমাদের কলেজ স্কুলে অনেকে প্রাইভেট পরে কোচিং টোচিং করেও চান্স পাচ্ছে না। তো আমি লাকিলি, আমি তখন কলেজ স্কুল কি জিনিস আমার ঘরের কাছে, কিন্তু জি। তারপরেও জানতাম না। তারপর পরীক্ষা একটা গাইড কিনে, আমার ঘটনাগুলো এখানে লেখা আছে, ছোট একটা গাইড কিনলাম, এটা পড়াশোনা করলাম, পরীক্ষা দিয়ে দেখি যে আমি ঠিকও গেছি। বাহ। কিন্তু রেজাল্ট যখন দিছে, যখন ভাগ করে দিছে যে প্রথম 100 জন সকাল 10টা থেকে আসবে, দ্বিতীয় জন 12টা থেকে আসবে, তো আমারটা 3 নম্বর 4 নম্বর রোদে ছিল। তো আমি মনে করছি 6, 7, 8 এর রেজাল্ট মনে, আমি আমার অর্ধেক দেখে চলে আসছি, বাসায় এসে মন খারাপ করে শুয়ে আছি। পাড়ার একজন এসে বলে, তুমি তো টিকছো, তুমি ভাইবা দিতে যাচ্ছ না কেন? কালকে ভাইবা, আমি জানি আমি টিকে নেই, তোমার নাম 3 নম্বর রোদ আছে, তুমি আবার উনি আসো, নিয়ে দেখে যে আমি তো এলাও হয়েছে এবং খুব ভালো করে এলাও। পরে কোন ক্লাসে? 6 এ ভর্তি থেকে হলেন? এখানে ভর্তি হয়ে গেলাম, একদম এ সেকশনে ভর্তি পাইছি। আমার ভাইবাটা খুব ভালো হয়েছিল। কোন বিভাগ থেকে এসএসসি পাস করলেন? সায়েন্স থেকে ইন্টার পর্যন্ত সায়েন্স পড়ছি, যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবো। পরে তাহলে দেখি স্যার এবার একটু আমরা স্বপ্নের কথা জানি। এই যে আমাদের তো অনেক সময় আসলে নানান রকম স্বপ্নই দেখি আমরা বড় হয়ে কি হব। আপনার কি স্কুল জীবনে এরকম স্বপ্ন ছিল, এই যে নাকি আপনাকে- লেখালেখি আমার আপনার এখন স্বপ্ন? নির্ঝরের স্বপ্ন বের হওয়ার পরে সবাই বলছে যে রবীন্দ্রনাথ লিখছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, তুমি স্বপ্ন লিখছে কেন? যে আমার স্বপ্ন কি, সেটাই বইটা পড়লে লাস্টের দিকে নিয়ে আসছি, শেষের লাইন আছে যে নির্ঝরের একটা স্বপ্ন, যে সে লেখক হবে বা উপন্যাসিক হবে, এবং তার প্রথম উপন্যাসটার নাম হবে নির্ঝরের স্বপ্ন। ওইভাবে আমি শেষ লাইন দিয়ে আসছি, মানে লেখালেখির দিকে সবাই যাচ্ছে, এর দিকে আমি হয়তো প্লেসে আসছি। বন্ধুরা বলছে তুমি তো ব্রাইট ফিউচার, কিন্তু আমার ফিউচারটা, আমার বন্ধু বান্ধব সবগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু আমি ওদিকে আর যাইনি, যে আমার দ্বারা ওগুলো হবে না। আমি ডাক্তার হলেও রোগীর সমস্যা হবে, ইঞ্জিনিয়ার হলেও বিল্ডিং এর সমস্যা হবে, তার চেয়ে লেখক হলে আমার লেখাটা থাকবে। পরিবার থেকে চাইতো না যে পরিবার ডাক্তার? থেকে তো অবশ্যই সব পরিবারই চায় যে জি। ছেলেরা এস্টাবলিশড হোক, কিন্তু আমার আম্মা নিজেও লিখতো,
বাহ, আমার নিজে লিখতে অনেক কবিতা। আমার যে সংগঠন করতাম কোচিয়াত নামে একটা মাদাবাড়ি স্কুলে বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে, জি ওখানে বাচ্চাদেরকে নিয়ে 4 সপ্তাহ আমি প্রতি শুক্রবার করতাম, রেডিওতে নিয়ে যেতাম। আর বড় বড় ইয়াং জেনারেশন কবিদেরকে নিয়ে লালদিঘি একটা পার্ক আছে, সেখানে আমরা সাহিত্য আসর করতাম মাসে 2বার করে। আচ্ছা, কোচিয়া এটা কি স্কুল জীবনে? স্কুল জীবন, আমার স্কুল লাইফ তো সায়েন্সে লেখাপড়া একটু ঘাটতি পড়ছে, এইসবের সময় দেওয়ার কারণে সাহিত্য চর্চা করতে গিয়ে আমার বাড়িতে কবি সাহিত্যিক শিশু সাহিত্যিকরা আসতো প্রতি সপ্তাহে শুক্রবারে বা মাসে, এরকম করে আমরা বড় বড় প্রোগ্রাম করতাম। আচ্ছা, এগুলো নিয়ে এত বেশি সায়েন্সে আর তেমন মনোযোগ দিতে পারিনি। যদিও বিজ্ঞান বিভাগে পড়ছিলেন স্যার, একই সাথে আপনার সাহিত্য চর্চাও চলছিল, কিন্তু একটা সময় এসে বাংলা বিভাগে পড়ার এই যে আগ্রহ, সেটা কেন হলো? এটা হচ্ছে এসএসসি পাস করার পর আমি ফ্যামিলিকে যখন বলি আমি কি পড়বো, কোন দিকে যাব, ফ্যামিলি বলছে স্যারদেরকে জিজ্ঞেস করো। আচ্ছা, স্যারদের কাছে গেলে বলছে মাকে জিজ্ঞেস করো, মানে ঠেলাঠেলি চলছে। এদিকে সময় শেষ, আজকের মধ্যে আপনাকে জানাতে হবে যে আপনি, আমি যেন আমি পড়লে বাংলা পড়বো, না পড়লেও বাংলা পড়বো, কারণ না পড়ে তো পারা যায়। বই পড়লে তো আমি লাইব্রেরি ওয়ার্ক করতাম 1 বছর, আমার 93 হচ্ছে আমার ব্রেক অফ স্টাডি ইয়ার। আচ্ছা, তো সবাই স্কুল কলেজ যাচ্ছে, আমি কোথাও যেতে পারতেছি না। আর কেউ যদি জিজ্ঞেস করে কোথায় ভর্তি হচ্ছো, আমি বলি, তুমি কোথায়? বলছে সিটি কলেজ। আমি কমার্স কলেজে। আবার যদি বলছে কমার্স করে, আমি সিটি কলেজে। উল্টোটা কদিন আর ফাঁকি দেওয়া যাবে? শেষে আমি করি কি, আমি খাতা একটা নিয়ে বেরোই, লাইব্রেরিতে যাই, সারাদিন পড়াশোনা করি। বাহ, আবার আমার আম্মা আমাকে একটা যে পুরনো একটা বুক সেলফ কিনে দিয়েছে, আমার পুরনো একটা বইয়ের দোকান অমর বই করছি, এটা খুব নাম করা। আচ্ছা, এটা অমর বই করে, অমর বই বলে মানুষ। যত কবি সাহিত্যিক আছে এখানে একবার হলে গেছে, এমন কোনো বই না যে সেখানে পাবেন না। খুব রেয়ার রেয়ার বই, পুরনো পুরনো বই। এগুলো সব আপনি সংগ্রহ সেগুলো আমি করতেন? যে পেপার থেকে কবিতা লিখলে 50 টাকা যে আমার প্রথম সারার জন্য ওই সম্মানী দেয়, আমি সেটা জানতাম না। আচ্ছা, 27 সাল থেকে লিখি, কিন্তু আমি 90 সালে গিয়ে দেখি আমার অনেক টাকা বিল জমা হয়েছে। বাহ, তো সেই টাকাগুলো পাওয়ার পর আমি বইটা কিনে আমার সেলফ, মানে ওইটা হচ্ছে আমার জীবনের শ্রেষ্ঠ বছর, যেটা ব্রেক অফ স্টাডি। কোন বছর? 92 ইন্টার পাস করার পর 1 বছর আমি কোথাও ভর্তি হয়নি। বুঝতে ওই পেরেছি। যে ডিসিশন নিতে পারতেছি না বা কি ভর্তি হবো। তারপর বাংলাতে পরে ভর্তি বলছে হলেন? পড়লে বাংলা পড়বো, না পড়লেও বাংলা পড়বো, এটা লাস্ট, আর কোনো কিছু পড়বো না। পরে বাংলাতে আমার ভর্তি বন্ধু হলেন। বান্ধবীরা বলে তুই একটা গাদা, তুই আমি চাই, তাই অসুবিধা নেই, কিন্তু আমি লেখক কেউ আর কিছু হবো না। এটা অনেক গুরুত্বপূর্ণ, আপনি এবং যেটা যেদিন ভর্তি সবসময় হতে গেছি, করতেন। একজন বলে যে খুব আমরা চলে যাচ্ছি সেটা, আর তুমি আসছো, আরেকজন বলছে না তুমি ঠিক জায়গাতে আসছো, এটাই তোমার জায়গা, এরকম। এবং নিজের 9-এ যখন হচ্ছে, এক সিদ্ধান্ত, বন্ধু হ্যাঁ। বলছে কি তুমি আর্টসে পড়িও, তুমি বাংলায় পড়বা, তোমার অন্য কিছু পড়ার দরকার নেই। আমার যে বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট করছে সারা বাংলাদেশের মধ্যে, কুমিল্লা বোর্ডে বা চিটাং বোর্ডে, ওরা বলছে তুমি বাংলা এই মানবিকে ভর্তি হও। ইন্টারের সময় একজন বলছে মানবিকে ভর্তি হও। আপনি কি ইন্টারভিউ বিজ্ঞান বিভাগে ছিলেন? আমার আচ্ছা, ফ্যামিলি থেকে বলছে আবার সায়েন্স পড়লে ভালো হয়, তো সায়েন্স পড়ছিলাম। কিন্তু 9 থেকেই মানবিকে যদি পড়তাম তো আমার জীবন আজকে অন্যরকম হতো। স্যার, আপনি তো বাংলা পড়লেন এবং একই সাথে সাহিত্য চর্চার শুরুটা অনেক আগেই হয়ে গিয়েছিল, সেটার মধ্যে একদম বোধ হয়ে গেছেন সেই সময়। এবং এই জায়গাতেই জানতে চাইবো, বর্তমানেও তো আপনি বাংলাকেই আসলে শিক্ষকতার জায়গা থেকে নিয়েছেন। বর্তমান প্রজন্মের সাহিত্য পাঠ বা সাহিত্য চর্চা, সাহিত্য অনুধাবন, এই বিষয়টা আসলে কতখানি না, এটা এগিয়েছে হচ্ছে- না পিছিয়েছে? খুবই দুঃখজনক। আমি বাংলার অনার্স 3rd ইয়ারে আমি একজন ইনচার্জ বাংলার শিক্ষক, কিন্তু দেখা গেল যে স্টুডেন্ট আসে না, ক্লাস পুরো খালি। মানে ওরা অনার্সে পড়ে, ওদের তো পাঠ্য, আমি পুতুল নাচ কথা উইনিংলি পড়ছি, সিনেমাটা দেখলাম, কিন্তু ওরা ওগুলো পড়বেও না। কিন্তু গাইড পরে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস পাবে, তো কি অনার্স পড়ছে আমি কিছুই মাথায় ঢুকে না। আমি অনেক বছর ধরে শিক্ষকতা করছি, 2003 সাল থেকে আমি শিক্ষক, শিক্ষকতা বাংলার করেছেন, শিক্ষক। জি। শিক্ষক, আমি সাংবাদিকতা ছিলাম 2000 সালে এমএ পরীক্ষা দিয়ে রেজাল্ট হওয়ার আগে আমি সাংবাদিক হিসেবে কয়েকটা পত্রিকা জয়েন করেছিলাম, আচ্ছা, আচ্ছা, সহ সম্পাদক ছিলাম। কিন্তু পরে দেখি যে আমার সাংবাদিকতা গেলে লেখালেখিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এই লেখালেখি করার জন্য আমি যদি শিক্ষকতা করি, আমার আধা বেলা শিক্ষকতা করবো, বাকি বাকি টাইম সময়টা লেখালেখি নিয়ে আপনি, থাকবো। হ্যাঁ। যেটা আমি পরে এখন প্রকাশক হিসেবে, ওইখানে আমার একটা ব্যবসায়ী যদি না শখের প্রকাশক হয়েছিল, এখন যদি খুব সিরিয়াস অবস্থা চলে গেছে যে আমি নিজের বইগুলো প্রকাশ করার জন্য রাধিয়া প্রকাশন করেছিলাম আমার মেয়ের নামে। আচ্ছা, রাশিয়াতে একটা রাধুকা প্রকাশন ছিল, আমরা ছোটবেলায় কালারফুল বই পড়তাম, বড় বড় লেখকদের রূপকথার বই, সেগুলি ফ্রিতে ওরা জাহাজ ভর্তি করে অনুবাদ করে বাংলাদেশে পাঠিয়ে দিত। ফুটপাতে পাওয়া যায় 10 টাকা 20 টাকা, খুব ভালো, আচ্ছা। খুবই সুন্দর। তো সেখান থেকে রাধিয়া প্রকাশন নাম দিলাম। রাদিয়া প্রকাশন কবে? এটা 2010 সালে আমার মেয়ের 2010 সালে, জি। নামে ইয়া করে আমার আপনার ভাবির বই দিয়ে, সেটা প্রথম একটা গল্পের বই দিয়ে, প্রথম বইটা দিয়ে 10/10/10 স্মরণীয় একটা তারিখ ছিল, জি, 10 অক্টোবর 10/10/10, ওইটা বাহ, তারিখটা কি সুন্দর শুধু একটা তারিখ।
মনে রাখার জন্য ওই 10 সাল থেকে। একটা লম্বা সময় চলে এসেছে, মানে আমাদের একটা বিরতি পড়েছে। 1993 এর গল্প শুনছিলাম, যে সময় আপনার একটা বিরতি পড়েছিল কোথায় Break of ভর্তি study হবেন, ছিল, হ্যাঁ। এবং সেইখান থেকে রাদিয়ার গল্প। এই জায়গাটা যদি আমরা আবার আপনাকে একটু ফিরিয়ে নিয়ে যাই, যে যখন আপনি বাংলাতে ভর্তি হলেন, যদিও আশেপাশের মানুষ বাংলা বিষয়টাকে অন্যভাবে দেখছিলেন, কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলা বিষয়টা আরো বেশি কঠিন, এখানে অনেক কিছু জানবার আছে। সেখানে আপনি আসলে বিশ্ববিদ্যালয় জীবনে বাংলাকে কিভাবে দেখলেন বা শেখা শুরু করলেন কিভাবে, আরো তো অনেক কিছু জেনেছেন, আপনার নিজস্ব অভিজ্ঞতা যদি জানতে চাই। একটা হচ্ছে যখন সাবজেক্ট হয়ে যায় তখন তো একটা ঠেকা যে আমার পাস করতে পড়তেই হবে, হবে, হ্যাঁ। তখন তো ওই মুডটা আর থাকে না যে রিংলি পড়লাম পরে রেখে দিলাম শেষ। কিন্তু তখন তো আবার দাগাতে হচ্ছে, নোট শিখতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, তখন এটা একটা বোঝার মতো দায়ের মতো হয়ে যায়। তখন ওইটা আবার ভালো থাকে না। আবার অনেক বিষয় আছে যে শুধু সাহিত্য না, এখানে গ্রামাটিক্যাল ব্যাপার আছে, ওগুলো অনেক ক্রিটিক্যাল। ধ্বনি বিজ্ঞান, এটা উচ্চারণ এগুলো অনেক মানে হার্ড একটা। এটা কি আপনার লেখার জন্য আরো ভালো হলো না? যে লেখার জন্য ভালো, কিন্তু গ্রামাটিক্যাল জিনিসগুলো মানুষ নিতে চায় না। মানে সহজ জিনিস যেগুলো কবিতা, গল্প, উপন্যাস, ক্রিয়েটিভ যেগুলি সেগুলি, কিন্তু যেগুলি আপনার ইয়ে আছে গ্রামাটিক্যাল যেগুলো ব্যাপার আছে, ওই জায়গায় গেলে আবার দেখা যায় ধ্বনি বিজ্ঞানটা অসম্ভব হার্ড। আমার একটা ফ্রেন্ড, সে ভাইবা পরীক্ষা গিয়ে বলছে যে তোমার কোন সাবজেক্ট কোন পেপার ভালো, বলছে ধ্বনি বিজ্ঞান। এখন ধ্বনি বিজ্ঞানের কোশ্চেন করছে, সে আর আনসার করতে পারে না, ওই বছর আর পাস করতে পারে না শুধু ভাইবার জন্য। তো আমি ধ্বনি বিজ্ঞানটা ধরেন একটু কম বুঝছি সেরকম আর কি। কিন্তু যেগুলো সাহিত্যের বই আছে, উপন্যাসের বই, এগুলো তো একটা হয়তো আমাদের পাঠ্য ছিল, ধরেন পুতুল নাচের রীতিকথা, কিন্তু আমি মানিকের যত বই আছে সবগুলো পড়ে ফেলেছি। রবীন্দ্রনাথের একটা বই ছিল ধরেন যোগাযোগ, আমি সমস্ত উপন্যাস পড়ছি। এটা আপনার ভালো লাগার যত বই সব, ওরা তো সিলেবাসের বাইরে যায়নি, সিলেবাসে শেষ করে না। আর এখনকার গুলি তো বই নেই ওদের কাছে, বই দেখাও না চোখে এরকম। স্যার, আপনি ব্যাকরণের কথা বলছিলেন। দেখা যায় যে মাধ্যমিক শিক্ষা পর্যায়ে ব্যাকরণ একটু কঠিন ভাবেই আসে ছাত্রদের কাছে, কারণ বিষয়টাই আসলে 9-10 এসে এমন ভাবে আসে একটু দুর্বোধ্য হয়ে যায় মাঝে মাঝে। গ্রামাটিক্যাল, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে এটা কোনো সিস্টেমের মধ্যে আনা সম্ভব? যে সিস্টেমের মধ্যে আছে, যেমন আমি আগামীকালে এখান থেকে আজকে গিয়ে কালকে শিক্ষা বোর্ডে যাবো, বোর্ডের খাতা আনছে। আমি সেকেন্ড পেপারের টিচার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক এবং নিরীক্ষক, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষক নিরীক্ষক। তো গ্রামারটাকে নিয়ে আমি কাজ করি, এবং ওরা যত কঠিন মনে করে আসলে কঠিন না। কিছু কৌশল আছে মনে রাখার। যে একটা রস্বীকার ব্যবহারের 5টি নিয়ম, যে মামি, দাদি, চাচি, নারী বাচক শব্দ আপনি রস্বীকার দিয়ে লিখবেন। তো কঠিন তো আমি কিছু দেখিনি, ওরা পড়েন না, শিখে না, ওই লেখার সময় ঠিক। আবার ইংরেজি শব্দটা, এটা ভাষার নাম, জাতির নাম, রস্বীকার হবে। ইংরেজি পরীক্ষার দিন আমি হলে ঢুকলে বলছি তোমরা ইংরেজি বানানটা, ইংরেজি যদি বাংলা লেখো, ইংলিশ লিখছে ঠিক আছে, কিন্তু বাংলা যখন ইংরেজি লেখে তখন দীর্ঘিকা দিয়ে আমি যেটা রসিকা ঠিক করো। ওই পরীক্ষার হলে ওদেরকে শিখাই, ক্লাসে তো পাই না, ক্লাসে তো আসে না। তো যেখানে পাই স্টুডেন্টরা যখন কমিউনিকেট করে তখন তাদেরকে একটা ওয়ার্ড হলে শিখা, আমার থেকে 1 নাম্বার হলো যেন তোমাদের পারে আমার কারণে, এই যে কোনো অবস্থায়। চমৎকার। স্যার, 2010 সাল রাদিয়া প্রকাশনা, এটা প্রতিষ্ঠা করলেন। প্রত্যেকটা কাজের পিছনেই না মানুষের একটা গল্প থাকে, আমরা এটার পিছনের গল্পটা শুনতে চাই, যে কি উদ্দেশ্য নিয়ে হলো। যে আমি যে আজকে মাছরাঙ্গা টিভিতে আসছি, যে রাঙ্গা সকাল তো দেখতে ভালো লাগে, মজা লাগে, ভালো লাগে, কিন্তু আজকে নিজে আসছি সেটা এখন আমার কাছে একটা ঘোরের মধ্যে আছি, বিশ্বের মধ্যে আছি। ঠিক সেরকম আমার একটা বই হবে কোনো একদিন, সেটা স্বপ্ন ছিল, আমি লিখি, এটা তো মরে গেলে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তো যে কবিতাটা আমি লিখলাম, একটা লেখা যদি এতগুলো বইয়ের মধ্যে যদি একটা লেখা, একটা লাইন কোথাও বেঁচে থাকে, যেমন আমার 2টা স্বপ্ন, একটা হচ্ছে একটা উপন্যাস লেখা, সেটা পূর্ণ হয়েছে। আচ্ছা। আর একটা হচ্ছে একটা লেখা কোনো একটা শ্রেণীতে পাঠ্যভুক্ত যদি হয়, এটা ক্লাস 1ও হইতে পারে, মাস্টার্স অনার্স হইতে পারে। শিশু সাহিত্য কিন্তু চিটাং ভার্সিটির বলতে সিলেবাসে কিন্তু শিশু সাহিত্যকে অ্যাড করছে। তো আমি শিশু সাহিত্যিক জেনে লিখছি, ওগুলো কোনো সময় বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হইতে পারে, দেশের বাইরে পাঠ্য হইতে পারে। তো আমার লেখাগুলো তো আমি লিখে যেতে চাই, আমি লিখছি। এখন ফেসবুকে অজস্র লেখা, কিন্তু এগুলো আমার কাছে হয়তো ডায়েরিতে বা কোথাও নেই। আমি মরে যাওয়ার পর এগুলো কেউ খুঁজেও পাবে না। আমি বলছি একটা বই লিখে যাই, এখন বই তো কে প্রকাশ করবে, তার চেয়ে নিজেই 10 সাল আমার ওয়াইফ খুব ভালো লেখে, ওর লেখাগুলো দিয়ে আমি একটা গল্পের বই করলাম, ওর ছোট রোমান্টিক গল্পগুলো দিয়ে, এবং ছোট বোন আর্টিস্ট সে সুন্দর করে প্রত্যেকটা ইলাস্ট্রেশন এঁকে দিল, ওই বইটা দিয়ে শখের বসে করছে। তারপর আমার একটা রোমান্টিক এখানে গল্পের বই আছে, কোথাও বসন্ত, অনেকগুলো রোমান্টিক গল্প, যে ভ্যালেন্টাইন্স ডে যখন চালু হয়েছে আর ঈদের সময়, ঈদ সংখ্যাতে বা নববর্ষ সংখ্যাতে আমি রোমান্টিক গল্প লিখতাম। আমার বেস হচ্ছে বা পরিচিতি হচ্ছে শিশু সাহিত্যিক বা ছড়াকার, ওইটা আমার পরিচিতি। বাংলাদেশ সব ছড়াকাররা সবাই চিনবে, কিন্তু আমি দেখাচ্ছি অনেক রোমান্টিক গল্প লিখছি, প্রেমের কবিতা লিখছি। স্যার, একই সাথে আপনার আরো একটা পরিচয় খুবই শক্তিশালী, সেটা হচ্ছে প্রকাশক। লেখক এবং প্রকাশক 2 ধরনের অভিজ্ঞতা। আগামীতে যারা লিখতে চান তাদের আসলে সীমাবদ্ধতা এবং সম্ভাবনা, এই দুটো জিনিস কি কি আপনি বলবেন? ওদের হচ্ছে যে ধরেন আমি যদি রিচ
পয়সা আছে সেরকম হই। হুম কবিতা আমার কাছে একজন আসছে 50-60টা কবিতা নিয়ে, আত্মীয় হয়, যে আমার একটা বই করে দিন, কত টাকা লাগবে, আমি আপনাকে দিয়ে 50-60 হাজার 1 লাখ লাগলে দিতে পারবো। ছোট একটা ছেলে, ইয়াং ছিল, আমার ছোট বোনের দেবর। আমি লেখাগুলো রেখে যাও, তুমি একটু পরে আসো। 200টা কবিতা সে আমাকে ফটোকপি করে দিয়ে গেছে, বিশাল বান্ডিল। কলেজে আমি পরীক্ষা দিতেছিলাম, পর আবার ফোন করছে যে আপনি পড়ছেন 200টা কবিতা, তো আধা ঘন্টায় 1 ঘন্টায় 2 ঘন্টা পড়া যায়। তোমার কবিতাগুলো কিছু হয় না, আমি এটা ফেলে দিচ্ছি, এটা তুমি নিয়ে যেও। যে একটা হয় না, যে একটা লাইন হয় না, একটা ওয়ার্ডও হয়নি। আমি পড়ে দেখলাম, যে কয়েকটা পড়ে দেখলাম, কিন্তু কোনোটাই পদ্যের মতো কবিতার মতো হয়েছে, কিন্তু কবিতা কিচ্ছু হয়নি। তো আমি প্রকাশক হিসেবে আমার ব্যবসা করার জন্য তো আমি ছাপতে পারি না, যে আমি এটা ফেলে দিছি, তুমি বাবার বাস্কেট থেকে নিয়ে যাও। তারপর তো এসে আর আমার সাথে কথা বলেনি গত 10 বছরে, মানে পুরো একটা অ্যাভয়েড করে যাচ্ছে। তো এরকম অনেকে আসে, লেখাই হয় না কিন্তু বই করে ফেলবে, এরকম অনেক আছে, বই আছে কিন্তু ভিতরে কিছুই নেই। একটা যে মেসেজ দিবে আপনাকে লেখাটার পরে, আপনি কি পাইলেন, যে বৃষ্টি নিয়ে আপনি কবিতা পড়ছেন, বৃষ্টি আমার ফিলিংসটা কি, আমি পজিটিভলি নিচ্ছি নাকি নেগেটিভলি নিচ্ছি, সেইটা তো ওর দেখি যেরকম কিছু নেই। তো এমনি গড় পড়তা লেখা তো চেপে লাভ নেই, সত্যিই তাই। আমি এবং করিনি। বিষয়টা নিয়ে আগে আমাদের যদি রিচ হয় তাহলে আমি নিজের খরচে করবো, পারলে তাকে রয়্যালটি দিব, সম্মানী দিব, বইয়ের প্রচার করব, কিন্তু ওইরকম বই আমি করবো না। আমি যদি আবার আপনার বাংলা বিভাগের একদম নিজে যেখানে পড়াশোনা করেছেন সেইখানে আসলে নিজেও একজন বাংলা বিভাগের অধ্যাপক হয়ে ওঠা, সেখান থেকে ফিরি, কর্মজীবনের শুরুটা কিভাবে হলো, বা সেই প্রথম দিকের অভিজ্ঞতা, একসাথে লেখালেখি করছেন, ক্লাস নিচ্ছেন, সবকিছু সমন্বয় করতেন কি করে? এটা হচ্ছে, আমি যখন বাংলা বিভাগে পড়ছিলাম তখন কিন্তু আমার একটা প্রেশার ছিল যে আমি যেন সাংবাদিকতা যোগ দিই। আচ্ছা, আমি সাংবাদিকতা যোগ দিয়েছিলাম। মানে আপনার শুরু কি সাংবাদিকতায়? সাংবাদিকতায় আমি পরীক্ষা দিয়ে রেজাল্ট হয় নাই, আমি একটা চট্টগ্রামে একটা পত্রিকা জয়েন করেছিলাম। সেটা তখন সাপ্তাহিক ছিল, বাংলা হোটেল বলে একটা জায়গা, ওখানে সাপ্তাহিক, পরে এটা আবার দৈনিক হয়ে যায়। আমি অনেক বছর ছিলাম সেখানে, পরে আরও একটা পত্রিকা জয়েন করি। আবার আমি নিজেও একটা ছোটদের পত্রিকা প্রকাশ করতাম, একটা ছোটদের পত্রিকা সহ সম্পাদক ছিলাম, এগুলো নিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম যে সাংবাদিকতা দিয়ে লেখালেখিতে একটু সময় করতে পারছি না। তো সেই জন্য আমি করছি যে দিনের অর্ধেক আমি শিক্ষকতায় থাকবো, দিনের অর্ধেক বাকি টাইমটা আমার মাই টাইম। সেটা চিন্তা করে 2003 সালে আমি ইয়াতে চলে আসি, যে শিক্ষকতায় আসি। একটা কলেজে প্রথমে 5 বছর ছিলাম, পরে একটা কলেজে 2 বছর ছিলাম। পরে এখন কোথায় কোথায় ছিলেন স্যার? সৃজনী ট্রাস্ট বলে একটা কলেজ ছিল, আচ্ছা, সেখানে বাংলা বিভাগে জয়েন করেছিলাম। পরে একটা হচ্ছে সেন্ট্রাল পাবলিক কলেজ, সেখানে জয়েন করেছিলাম 2 বছর। পরে আমি এস কলেজে এসে সেখানেই খুব ভালো লাগলো, বাংলাদেশের বৃহত্তম বেসরকারি কলেজ, এবং বাংলা বিভাগটা খুব রিচ ছিল। সেখানে আমি শিক্ষকতা শুরু করি, এখনো আছে, আরো মানে 10 বছর আমার আচ্ছা চাকরি জীবন আছে আর কি। স্যার, চট্টগ্রামের পেয়েছি খুবই ভালো মানুষ। জি, চট্টগ্রামের সাহিত্য এবং সাংস্কৃতিক চর্চার যে সংগঠনগুলো আছে, সে ধরনের কিছু সংগঠনের সাথেও আপনি যুক্ত আছেন। আমি তো অনেক সময় প্রশিক্ষণ নিয়েছি আবৃত্তি সংগঠনগুলোতে, ছোটবেলায় বা স্কুল লাইফে, কলেজ লাইফে। পরে নিজের সংগঠন করেছি, শিশু সাহিত্য সংগঠন, এবং যেটা চট্টগ্রাম একাডেমি, সেটা সমস্ত চট্টগ্রামের লেখক যারা আছে সবাই খুব সুন্দর করে অর্গানাইজ করেছে। আমার এই বইটা নিয়ে আমি একটা প্রকাশন উৎসব করবো, এখন বৃষ্টির কারণে ডেট দিতে পারছি না। আচ্ছা, তারপর আমাদের একটা পুরস্কার দিই, আমার রাধিয়া প্রকাশন থেকে আলিশা সাহিত্য পুরস্কার বলে একটা পুরস্কার দিই, সেটাও এখনো এই বছরটা এখনো দেওয়া হয়নি। মানে নানান রকম পরিকল্পনা সেখানে রয়েছে সমস্ত আপনার। কবি থেকে আপনি একটা আয়োজন করলে ওই চিটিয়াং একাডেমিতে পাবেন, এটা হচ্ছে কনফার্ম। এটা আগামী মাসে আমার এটা 25 বছর পূর্তি উৎসব করব। জি, 2000 সালে একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, শুরু থেকে কিন্তু আমি ছিলাম। এখন সেটা জীবন এবং পৃষ্ঠপোষক সদস্য এবং পরিচালক ছিল আমি একাডেমির আর কি। চমৎকার। স্যার, আপনি বলছিলেন যে আবৃত্তির প্রশিক্ষণও নিয়েছেন আপনি, আমরা যদি একটা আবৃত্তি শুনতে চাই কবির কণ্ঠে। আমি বাবা যে কবিতাটা বললাম, যে আমার এই কবিতাটা অনেকে কাঁদিয়েছে, আমার নিজের বাবাকে নিয়ে মানুষের যে ফিলিংস থাকে, সেটা মনে হচ্ছে আমি যে ছড়াকার হয়েছি, কেন নিজের আবেগগুলাকে, নিজের সুখ বা দুঃখকে যেন প্রকাশ করতে পারি খুব কম কথায়। মানুষ তো বেশি কথা ধরে উপন্যাস সাথে পড়বে না, কিন্তু 2টা লাইনে 1টা লাইন তো পড়বে। তো ওই জন্য আমি বাবাকে নিয়ে একটা অনেক বছর লিখতে লিখতে একটা লেখা লিখতে পারার পর অনেক মানুষের আবেগ কান্না ঝরানোর পর বুঝলাম যে ছড়ার একটা শক্তি আছে, এবং সেই লেখাটা আমার একটা বেস্ট লেখা। এটা অনেকে নকল করে নিজের নামে চালিয়েছে, অনেক পত্রিকায়, ম্যাগাজিনে, স্কুল কলেজে এরকম হয়েছে, কিন্তু এটা আমার একটা প্রিয় লেখা, আমি সেটা একটু বলি। জি প্লিজ। নাম হচ্ছে বাবা আর কি। আকাশের বুকে তারার হাসছে, সাগরে যাচ্ছে ঢেউ, বাবাকে দেখেছি এদিকে আসছে, এ কথা বলেনি কেউ। বাবা তো আসে না, একটু হাসে না, একটু বসে না পাশে, বাবা তো হাসে না, ভালোবাসে না কোনোদিন উল্লাসে, তবুও বাবাকে খুঁজছি শুধু যে, তাকে তো পাই না খুঁজে, এ বুক শুধু যে বিরান ধুধু যে,
বাবা তো চক্ষু বুঝে, গেছে কত দূর দুঃখ ভরপুর, বুকে কান্নার ঢেউ, বাবাকে দেখেছি কোথাও দেখেছি, কেন যে বলে না কেউ। চমৎকার আচ্ছা, চমৎকার। কেউ হারিয়ে গেলে তাকে তো আর আপনি দেখছেন সেটা বলতে পারবেন না, একেবারেই চলে গেল। সেই ফিলিংসটাকে জাস্ট এই কবিতাটা এনেছিলাম আর কি। কিছু কবিতা আসলে আমাদেরকে আবেগতাড়িত করে, সেই পুরনো স্মৃতিগুলোতে ফিরিয়ে নিয়ে যায়, কিন্তু তারপরেও আসলে জীবনটা চালিয়ে নিতে হয়। এই স্মৃতিগুলো আসলে সুন্দর না হলে জীবনে বাঁচার আসলে অনুপ্রেরণা হয়ে থাকে পিছন থেকে, দোয়া হয়ে থাকে তাদের সেই সময়গুলো। আমরা আপনার গল্পে আবারও ফিরে আসতে চাই। আমরা যেটা জেনেছি যে সাহিত্য সংস্কৃতিতে অবদানের জন্য বিভিন্ন সম্মাননা আপনি পেয়েছেন এবং বেশ কিছু বইও দেখতে পাচ্ছি। আমরা একটু বইগুলো দেখি না লাবণ্য? অবশ্যই। মা নিয়ে তো আমরা কথা বলেছিলাম, পুরো বইটাই মানে মাকে নিয়ে, মাকে নিয়ে। এটা হচ্ছে এখানে রোমান্টিক কোথাও গল্প। বসন্ত আপনি বলছিলেন রোমান্টিক তখন। আমার গল্পগুলো, জি, আমার রোমান্টিক যে লাইফটা আমার, সেটার অনেকগুলো গল্প আছে। আচ্ছা, এখানে কি অনেকগুলো আপনার গল্প। সহধর্মিণীকে ও অনেকগুলো এর মধ্যে আছে। আচ্ছা, মানে আরো উপস্থিত অনেকগুলো আছে। গল্পের মূল যদিও চরিত্র সেটা সে। সিক্রেট জিনিস বলা যাবে না আচ্ছা, মিডিয়াতে। না এত গভীরে আমরা নির্ঝরের স্বপ্ন তো আমরা এটা শুরুতেই ছোটবেলা যেটা দর্শকদের দিয়ে হ্যাঁ কথা বলছিলাম। জীবনটা শুরু। এখানে আরো এটা আছে রোমান্টিক প্রেমের একটা, প্রেমের ছড়া। রোমান্টিক একটা লেখা, যেগুলি যদিও এটা মানে অনেকগুলো আপনার ভাবে কিনে লেখা আছে, তার জি, জি, জন্মদিন উপলক্ষে খুব সুন্দর সুন্দর কবিতা। আর এটা হচ্ছে বাংলাদেশের 6জন লিজেন্ড, ওই যে সুকুমার বড় মারা গেল, জি, উনি, তারপরে বিভিন্ন লেখক, ওনাদেরকে নিয়ে আমি ইন্টারভিউ করছিলাম অনেক 2000 সালে। আচ্ছা, তো 2000 সালে এগুলো বিভিন্ন পত্রিকা ছাপা হয়েছিল। এখন যখন আমি ফেসবুক আসার পরে, ফেসবুকে দেখার পরে দেখলাম যে আরো বেশি জনপ্রিয় হচ্ছে, আরো বেশি প্রচার হচ্ছে। আচ্ছা আচ্ছা, লেখাগুলো হারিয়ে যাবে সেই জন্য আমি এটাকে আবার লিপিবদ্ধ 6 গুণী করে ছড়া রেখেছেন। শিল্পী নাম দিয়ে সাক্ষাৎকারগুলো লিপিবদ্ধ করলাম। এটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে লেখা। মেয়ের এটা কি যখন রাদিয়া? রাদিয়া, হ্যাঁ, 3 বছর বয়স, ওকে নিয়ে অনেকগুলো কবিতা। তখন আমার লেখা, যেখানে যাই ওকে নিয়ে লেখা পড়ি, আচ্ছা, যেখানে লিখি ওকে নিয়ে লিখি। তো যাদের বাবা, মেয়ের বাবা যারা, অনেকে তো মেয়ে হলে খুশি হয় না, কিন্তু আমি যে খুশি সেটা এখানে প্রকাশ করেছি, আমার আবেগ, সব আবেগ দিয়ে। চমৎকার। এবং কোথাও লেখাটা পড়ার পর লেখাটা কাউকে হয়তো দিয়ে দিতে হয়তো, আমাকে দাও, আমার মেয়ে, আমি মেয়ের বাবা, তো আমার ডায়েরি থেকে ছেড়ে তাকে লেখাটা দিয়ে দিতাম। দারুণ। অনেক লেখায় সেরকম হারাই গেছে, আর আনতে রাদিয়ার পারিনি। এখন বয়স কত? এখন হচ্ছে এসএসসি দিল এবার, আগামী সপ্তাহে রেজাল্ট থেকে আচ্ছা আচ্ছা, এটা পাল পিটিশন নিয়ে আসছে। এটা হচ্ছে বিভিন্ন গুণীজন, ডক্টর আব্দুল আল মতি বা কবি ওহিদুল আলম, ওনাদের সাথে যে রকুনুজ্জামান খান দাদাভাই, ওনাদেরকে নিয়ে আমার অনেক স্মৃতি আছে। আমার যারা গুরু, ওনাদেরকে নিয়ে লেখা আর কি। আমার বাবাকে নিয়ে, মাকে নিয়ে লেখা আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রোমান্টিক, যে কিশোর কবিতা বলে একটা ব্যাপার আছে, যারা ছোটদের জন্য কবিতা লেখে, খুব জনপ্রিয় একটা মাধ্যম কিশোর কবিতা। কিশোর ছোটদের কবিতা, যেগুলো পাঠ্য বই আপনি পাবেন স্কুলে, পাঠ্য বই, সেই কবিতাগুলো দিয়ে একটা বই হাসবে বাংলাদেশ না? এটা, হ্যাঁ, এটা খুব জনপ্রিয় একটা বই আমার। তারপরে এটা ছড়া নাকি কবিতা? বই ছড়া এবং পড়ুয়া, কবিতা দুইটা আছে। কাকতাড়ুয়া। আচ্ছা, তারপরে এটাও হচ্ছে সেরকম, এগুলো কি রাদিয়া প্রকাশন রাদিয়া থেকেই প্রকাশনের, এসেছে? হ্যাঁ, বেশিরভাগই রাদিয়া প্রকাশনের, অন্যান্য প্রকাশনের আছে। হুম হুম, এটা হচ্ছে ছড়া এবং কিশোর কবিতার বই, বই পড়ুয়া কাকতাড়ুয়াটা 18 সালে বের হয়েছিল আর কি। ওই এক বছরে আমার 3টা বই বেরিয়েছিল তখন, বিভিন্ন ইয়ার। প্রচ্ছদ অলংকরণ, তো আমাদের একজন শিল্পী আছে জয়নুল আবেদিন, জয়নুল অসম্ভব যে আবেদিন। আমাদের একটা সেটা আমি দেখছিলাম, খুব সুন্দর আসলে। আমাদের সাহিত্যিক পরিবার সম্মাননা যেটা দিল, এটা হচ্ছে আমরা যে, আমি প্রকাশক, আমার ওয়াইফ লেখক, আবার সে আর্টিস্ট আমার ঘরে আছে, আচ্ছা, কোথাও যেতে হয় না। উনি আমার সমস্ত বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ সে অসম্ভব সুন্দর এঁকে দেয় ঘরের মধ্যে। আচ্ছা, ছোট বোন আঁকে, ওর হাজবেন্ড আঁকলো। হুম হুম হুম। তো সেই কারণে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ প্রকাশনা সংস্থা করতে এবং পারছি। ছোটদেরকে নিয়ে লেখার ব্যাপারটাই খুব আসলে tough আপনার মধ্যে ব্যাপার একটু হয়ে যায়। বেশি এটা তাড়না হচ্ছে আমরা হাবুলদার দেখছি। বুদ্ধি, যেটা সেটা হচ্ছে গল্প। এটাও খুব ছোটবেলা আমি একটা সুন্দর, গল্প না? লিখেছিলাম Cute। যে একজন বিয়ে করেছে কিন্তু বউ ডাকতে লজ্জা পাচ্ছে, আচ্ছা, তো বউকে ডাকছে যে আপা ওঠেন, আপা ওঠেন। আপা। এখন বউটা দুষ্ট ছিল, ক্লাস 9-এ থাকতে এই গল্পটা লিখেছিলাম ব্যাপারে। তো বউ বলছে আচ্ছা দুলাভাই আমি উঠতেছি, আপনি একটু দাঁড়ান। তো বউ ও কেমন করে হাজবেন্ডকে দুলাভাই ডাকে, এগুলো নিয়ে একটা দুষ্ট মানে হাস্যরসাত্মক। ছোটবেলায়, কৌতুক টাইপের, কিন্তু এটা ওই সময় থেকে খুব ফেমাস ছিল গল্পটা। পরে এটা দিয়ে বই করলাম আর কি। রুবি আপা ও সেই ছেলেটি। আর এটা হচ্ছে ওই আমার ছোটবেলা যেটা নির্ঝরের স্বপ্নতে আছে, অনেক ঘটনা কিন্তু সেখানে ধরা হয় না, সেগুলো আবার এইখানে গল্পগুলোতে আছে। এই পুরো বইটা তো আমার ছোটবেলা। এগুলো প্রকাশকাল এটা আমি 2021। ঢাকাতে এসে একজনকে গিফট করছিলাম, একজন পুরস্কার প্রাপ্ত লেখককে। উনি ফেলে দেওয়ার সময় পড়তে গিয়ে উনি পুরো দিনটা সেদিন মন টন খারাপ ছিল, কিন্তু আমার বইটা পড়ে ওনার মনটা ভালো হয়ে গেছে, উনি সেটা আবার লিখছেন। দারুণ, আমার যে দারুণ। 50-এ গোপসনা দিন এটা একটা স্মারক গ্রন্থ করলাম, জি, সেখানে কিন্তু ওনার লেখাটা আছে। এটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে লেখা। আমার মেয়ে হলে যে বাবারা খুশি হয়, হুম হুম হুম,
ওই মেয়েকে নিয়ে যতগুলো ফিলিংস ছিল অনেক অনেক লেখা আপনার। এলিজি জি। এলিজি জি, হচ্ছে আমার আমরা আপনজন দেখেছি যাদেরকে এটা। হারিয়েছি আচ্ছা। ওনাদেরকে নিয়ে কবিতা। আমার ছাত্রী একজন মারা গেল পয়লা বৈশাখের পরের দিন হঠাৎ করে, তাকে নিয়ে আমার বাবা মাকে নিয়ে। আর এটা হচ্ছে রোমান্টিক কবিতা, প্রিয় প্রিয় দর্শনের জন্য দর্শনীর ভালোবাসা জন্য সবগুলো। এটা কি 50-এ? এটা হচ্ছে আমার যে 50 বছর পূর্তি হলো বয়স, আচ্ছা। তখন আমার 50 জন 60 জন লেখক সারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাকে নিয়ে কবিতা লিখছি, গল্প লিখছি, বিভিন্ন লেভেলের বন্ধু, জি জি জি। প্রাইমারি বন্ধু, হাই স্কুলের বন্ধু, কলেজের বন্ধু, ওরা ওদের ফিলিংস গুলো আমাকে লিখে পাঠিয়েছে সেটা। আর এখানে তো আর ছড়া। এটা হচ্ছে আমার 7টা বই, 7টা বইকে একটা বইয়ের মধ্যে নিয়ে এসেছি, নির্বাচিত ছড়া নাম দিয়ে। এবার একটু পুরস্কারগুলো নিয়ে শুনি প্রথম স্যার। বই যেটা আমার ছড়া কবি কথা, এটার কোনো কপি নেই, তো সেগুলো এটা এখানে একটাই কপি আছে। এটা আমার আবার নিয়ে যেতে হবে আপনাদের কাছে, বাকিগুলো দিয়ে একটা দুইটা বই, যে কোথাও বসন্ত আমার গল্পের বই, সেটাও আর কপি না, একটা কপি আছে। আচ্ছা সেগুলো আবার সব বসে জন্য স্যার, আপনার পুরস্কার প্রাপ্তিগুলো শুনি। আসলে প্রাপ্তি তো ভালোই লাগে বললাম সব সময়। আপনাকে, আমরা যে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমরা কোথাও গেলে যে এখানে বললাম যে তুমি যাও আমি একসাথে যাই, আমরা একসাথে ইন্টারভিউ দিই, ওনাদেরকে কষ্ট কমে দিব, আমাদের কষ্ট কমে যায়। আচ্ছা আচ্ছা। বা এক দিলে দুই পাখি মারি। সে তো ঘরে আমার বাচ্চাকে মেয়েকে নিয়ে থাকতে হচ্ছে, মেয়ে বলছে না আমি একা কেমনে থাকবো, বা মাকে সে ছাড়ে নাই, বা সে আসবে মাকে রেখে আসে নাই, তো সেই জন্য যেখানে যায় জিজ্ঞেস করে যে ও কোথায়। আবার কেউ কেউ বলে যে উনি কত বড় সেক্রেটারি, উনি ঘর সামলাচ্ছে, বাচ্চা সামলাচ্ছে, তুমি মানুষকে লেখালেখি করতে পারছো। তো এটা চট্টগ্রাম একাডেমি যে আমার যারা প্রতিষ্ঠিত আছে ওনারা আবার খেয়াল করেছেন, আমাদের গত 16 ডিসেম্বর একটা বিশাল বিজয় বই উৎসব ছিল, সেখানে কিন্তু আমাদের ফ্যামিলিকে, আমার ছোট বোন সহ লেখে 3 জনকে মিলে একটা সাহিত্যিক সম্মানের ক্রেস্ট, বই, নগদ টাকা হঠাৎ করে আমাদের সারপ্রাইজ দিল। তার আগে 2003 সাল আমাকে সুরিত সম্মাননা একটা সম্মাননা দেয়, জি। খুব ফেমাস চিটাঙের বড় বড় লেখক যারা সেলিব্রিটি বা খুব নাম করেন তাদেরকে এটা দেওয়া হয়। তো আমি চিটাং একাডেমি থেকে আমি পেয়েছি, আমার ওয়াইফ পেয়েছে, আমার ছোট বোন, আমার 3 জনকে কিন্তু সুরিত সম্মাননা দেওয়া হয়েছে। জি। এর বাইরে আমাদের একটা শৈলী প্রকাশন আছে, আমার অনেক বই শৈলী প্রকাশন বের করেছে, ওনারা একটা শৈলী বই বন্ধু সম্মাননা আমাকে দিয়েছিল, আমার ওয়াইফকে দিয়েছিল, আচ্ছা। আমার ছোট বোনকে দিয়েছে। আমাদের একটা মুকুল মেলা ক্লাব আছে, ওরা আমাকে সম্মানিত করে একটা ক্রেস্ট দিয়েছে। এরকম অনেকগুলা পুরস্কার সম্মাননা আপনি পেয়েছেন। স্যার, এখন পর্যন্ত আপনার যা গল্প শুনলাম তাতে আমরা যেটা দেখছি যে আপনার সাহিত্য চর্চা বেশ স্মুথলি গিয়েছে, জি জি। বা আপনার প্রকাশনা বিজনেসের কথাও যদি বলি, এটা বিজনেস শখের বসে করা, শখের বসে করছেন। বিজনেস পর্যায়ে নিয়ে যায়নি। আচ্ছা, প্রকাশনার ব্যাপারটাও যদি বলি, সেটাও আসলে কতখানি বেগ পেতে হয়েছে সেটা আপনি বলতে পারবেন, গল্পে এখনো আসেনি। কিন্তু আমরা জানতে চাইবো, এই যে জীবনে এত পথ চলা, এর মধ্যে কখনো কি মনে হয়েছে যে সাহিত্য চর্চা ছেড়ে দেব, লেখালেখি ছেড়ে দেব? এটা যে কখনো মানে মনে হয় না, বা সর্ব অবস্থায়। আমি যে আজকে ইন্টারভিউতে আসলাম, কালকে ঢাকা আরামবাগ নামার সাথে সাথে নদীর মধ্যে মানে পরে মরে যাওয়ার মতো অবস্থা। যেমন হচ্ছে আমি বইগুলো বাঁচি, আপনার কাছে আনতে পারবো কিনা, আমার পোশাক, আমি তো বেশি পোশাক আনি না, 2টা পোশাক নিয়ে আসছি, একটা পোশাক তো এখানে শেষ। কিন্তু এটা তো হলো আপনার চিন্তার জায়গা। এমন আপনি তো আসলে অনেক ছোটবেলা থেকে লেখা শুরু করেছেন, শৈশব থেকে এমন কি হয়েছে কখনো লিখতে বসেছেন লেখা আসেনি? ওইটা হয় একবার, খুব ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে। আমার আম্মা, আমি একটা করেছিলাম, আমার মার ঘর থেকে আমাকে ওই ঝড় বৃষ্টির মধ্যে, তুফানের মধ্যে আমাকে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে আসলো। তখন কিন্তু আমি একটা লেখা লেখার চেষ্টা করছিলাম, আপনাদেরকে একটু পরে শোনাবো হয়তো। ওই লেখাটা রোমান্টিক একটা কবিতা, যে ভালোবাসা দিবস আসছে, বলে তুমি একটা গল্প দাও, ঈদের সময় একটা গল্প দাও, রোমান্টিক প্রেমের গল্প দাও। এখন থেকে গল্প লিখতে পারছি না, আমার মেইনলি কিন্তু ছড়াটা, কবিতাটা একটু বেশি আসে। তখন একটা কবিতা আমি অলরেডি 8-10-12 লাইনের মধ্যে লিখে ফেলেছি, এবং লিখে সেটা পকেটে রাখলাম। ওই ঝড় বৃষ্টির মধ্যে আম্মা তারপর উদ্ধার করে অন্য ঘরে রাতের বেলা খেতে নিয়ে গেছে। পরের দিন বান্ধবীর বাসায় গেলাম, ওই তাকে কিসের একটা টাকা বা কিছু দিচ্ছিলাম, কিন্তু ভুলে ওকে কবিতাটা দিয়ে আসছি। এখন আবার রোডে এসে দেখি যে আমার পকেটে টাকা আছে, কিন্তু কবিতাটা তো ওর কাছে রয়েছে। আবার ওর কাছ থেকে গিয়ে উদ্ধার করে নিয়ে আসলাম, ব্যাপারে সেটা ছাপাইলাম। তো লেখালেখিটা কখনো মানে বন্ধ হয় না আমার, সবসময় এটা ছিল। এবং এটা তো ভাত খাবার যদি না খেয়ে, ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু না লিখে থাকতে পারবো। আমি ঘুম থেকে ওটা ফজর নামাজ পড়ে 5 পৃষ্ঠা ডায়েরি লিখি, কলেজে গিয়ে আমার ডায়েরি বের করে লিখি। আমার অফিস যেটা আদিয়া প্রকাশন, সেখানে গিয়ে আমি ডেলি 3 জায়গায় আমি ডায়েরি লিখি, এবং 5 পৃষ্ঠা করে 15 পৃষ্ঠা লিখি। এটা হচ্ছে মন ভালো থাকার একটা ঔষধের মতো। এইজন্য কিন্তু বই পড়বো প্লাস ডায়েরি লিখবো, এগুলো সমস্ত একদমই। এবং এইজন্য আপনার মনে হয় একটা বড় ভূমিকা আসতে পারে না। হ্যাঁ, কিন্তু আপনার পরিবারের ভূমিকা কিন্তু তাহলে অনেক রয়েছে। আমার ওয়াইফ তো মানে আমার ওয়াইফ, আমার মেয়ে, সেও লেখালেখি করছে। আমরা বাংলা সাহিত্য অনার্স মাস্টার্স পড়িয়ে কিন্তু লেখক বের করতে পারি না। একটা ফেসবুকে একটা লাইন যে লিখবে, স্ট্যাটাস দিবে, সেটাও ভুল লিখে ফেলে, বানান ভুল বা কথাগুলো ভুল। কিন্তু আমার মেয়ে দেখলাম যে সে ক্লাস 5, 6, 7, 3, 4 থেকে
তার হাত দিয়ে লেখা বের হচ্ছে। সে যে শিশু একাডেমি শিশু পত্রিকা, যেটা আমি ছোটবেলায় লিখছি, হুম হুম হুম। চট্টগ্রামে একটা আজাদি পত্রিকা আছে খুব জনপ্রিয়, সেখানে গল্প লিখে সে একটাতে 2-3টা গল্প লিখছে। বাহ, চমৎকার। আবার ইংলিশে লেখে, সে ইংলিশে খুবই দক্ষ। বাবা এবং অনুপ্রেরণা মা কি? দুজনেই হ্যাঁ। যেহেতু, হ্যাঁ, এখন সে কোত্থেকে এটা পেল, আমরা কিন্তু ও কিন্তু বইটা খুব একটা আমরা পড়ে দুজনে না। এটাই ভাবছিলাম যে একই বাবা সাথে মার বলছি। কেমন করে অনুপ্রেরণাতেই তার বোধহয়। মধ্যে এই জিনিসটা আসছে, লেখালেখি বই কিন্তু পারমিশন দেয় নাই, তোর আচ্ছা। বই 4-5 বছর আগে হয়ে যেত। ওর এত লেখা যেগুলো আছে গল্পের বই, এবং এমন এমন বিষয় নিয়ে আসছে, খুবই গভীর বিষয়। যেমন আমার মাকে নিয়ে গল্প লিখছে, বিভিন্ন যে মানবতার ব্যাপারটার মধ্যে আছে, মানবিক ব্যাপারগুলো, কারো কষ্ট দেখলে পাখির কষ্ট, একটা রিক্সাওয়ালার কষ্ট, ওগুলো খুব এখনকার বাচ্চারা কিন্তু এখন আবার এরকম, শিশুরা খুবই অন্যরকম ভাবেও চিন্তা করে, অন্যরকম, অনেক হ্যাঁ। বড়দের ওই মতো করে feelings চিন্তা গুলা করতে পারে। ওর লেখায় চলে আসে। এমন এমন গল্প লিখছে মাথা ঘুরে যাওয়ার মতো। আচ্ছা। 4টা-5টা গল্প লিখছে, কিন্তু সেগুলি আমার লেখা এরকম রিচ না মনে হচ্ছে। আমি হালকা লিখছি, কিন্তু ওটা খুব ভালো। এই যে আগামী প্রজন্মের সাহিত্যের প্রতি ভালোবাসা বা সাহিত্য নিয়ে একটু ভিন্ন ধরনের চিন্তা না থাকলে আসলে এভাবে এত গভীর জায়গা থেকে লেখা যায় না, সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে ওদের আমরা হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। যে বলছে আমি অনার্সের টিচার, আমি বাংলা অনার্সের স্টুডেন্টরা পড়ে, কালকে আমার একজন স্টুডেন্ট দেখা হলো, সে বলছে স্যার আমি 40-50টা গল্প লিখেছি, জি। আমি সেগুলো দিয়ে স্যার একটা গল্পের বই আগামী বই মেলা করবো। আমি এটাই চাই যে আমার বন্ধু, তোমাদের বন্ধু বান্ধব যারা ওই ইন্টার পাস করে ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তুমি বাংলায় ভর্তি হয়ে তুমি কি হচ্ছ? তুমি বলো যে আমি লেখক হয়েছি, আমার একটা বই আছে। বাংলা থেকে পাস করে একটা লেখক যদি হইতে পারে, একটা বই যদি থাকে, তাহলে তারও সেও একটা কিছু হয়েছে, সেটা যেন যে মনে করতে পারে। এবং এরা যে যে বললাম যে ভালো করে পাঠ্য বইটাই পড়ছে না, জি। পরীক্ষা কি দিবে, গাইড পড়ে পড়ে অনার্স পাস করে বলছে, কিন্তু হতাশ হওয়ার সুযোগ নেই। আমি কখনো হতাশ হই না, এবং বলে যে এদের ভিতরে নিশ্চয় আবার অনেকে আছে যে তুই গভীর চিন্তা ভাবনা করে, জীবন থেকে নেই। এটা তো বইটা হচ্ছে একটা পাঠ্য বই বা গাইড বই, কিন্তু আসল বইটা হচ্ছে জীবন, দুনিয়া বা পৃথিবী। এটা থেকে শিক্ষা নিলে, প্রকৃতি থেকে শিক্ষা নিলে আর কিছু লাগে না, এবং সেটা ফিলিংসটা কিন্তু প্রকাশ করতে পারে। জি। ব্যতিক্রমী সব চিন্তা ভাবনা, ইয়াং জেনারেশন, নতুন যারা শিশুরা হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞান, ওরা এমন এমন থিম দিবে, এটা আমরা এমএ পাস করে ডক্টরেট হয়ে কিন্তু আমাদের মধ্যে আসবে না, আসবে ওদের না। থেকে আমরা পাই। সেই জায়গাটায় স্যার এখনকার সময়টাও তো একটু পরিবর্তন হয়েছে, সময় তো- যেমন আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অ্যাক্টিভ থাকি, এছাড়া নানান রকম আসলে কৃত্রিম বুদ্ধিমত্তার মত্তার AI কথা দিয়ে তো যদি আমরা বলি, পুরো মাথা ব্যথা ঘুরে দিচ্ছে। হ্যাঁ, এবং বর্তমান সময়ে যে ডিজিটাল মাধ্যমগুলো এসেছে, এই জায়গাগুলোতে আমাদের এই সাহিত্য চর্চা কিংবা লেখালেখির জায়গাটা কিভাবে আসলে মেলবন্ধন হবে? এটা এআই তো খুবই চিন্তায় ফেলে দিয়েছে। আমি একটা কবিতা লিখবো, থিম বর্ষাকাল নিয়ে, বৃষ্টি নিয়ে, একে দিলাম একটা কবিতা বানিয়ে দিচ্ছে। এটা আমি আমার নামে ছাড়া, আপনি কবি না, লেখক না, কিন্তু কালকে আপনি 5টা-10টা বই নিয়ে এখানে রাঙ্গা সকালে ইন্টারভিউ দিয়ে চলে আসবেন, কিন্তু ওইগুলো আপনি লিখে না, এআই লিখে দিয়েছে, নকল। এটা নিয়ে খুব কথাবার্তা হচ্ছে এখন। আমি মনে করি এটা থাকবে, ঠিক আছে, কিন্তু মৌলিক বা বেসিক যে জিনিসটা, যেটা আপনার মন থেকে, সৃজনশীলতা। ওইটা কখনো হারাবে না। এবং বই হওয়ার পর অনেকে বলছে যে এখন তো ইলেকট্রনিক্স মিডিয়া আসছে, পেপার টেপার বইটা লাগবে না, কিন্তু এটার আবেদন থাকবে। আর ইলেকট্রনিক্স মিডিয়াটা তো আমার ওয়াইফাই না, আমি এখন ইউজ করতে পারছি না, কিন্তু বই তো আমার সময় কাটাতে পারছি খুব ভালো। এবং যারা এফেক্টেড, আপনি বলছেন যে ওই মিডিয়াতে ব্যস্ত আছে বা এগুলো নিয়ে সময় কাটাচ্ছে ডিজিটালি, কিন্তু তারপরেও এই জায়গাতে আসতে হবে। এটা হচ্ছে বেসিক বা মূল ইয়া। যেমন শৈশবটা অমূল্য খুবই, তেমনি অমূল্য হচ্ছে একটা বই। আমি বারবার বইয়ের কথাটা আমার লেখার মধ্যে আনি, ছড়ার মধ্যে, কবিতার মধ্যে। বই লাগবে, এটা থাকবে, লেখকরা থাকবে, লেখালেখিও থাকবে। দারুণ বলেছেন কখনো স্যার। হারাবে না। পুরো সময় আসলে আপনার গল্প শুনতে শুনতে কখন যে সময় শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। দারুণ একটা দিন আপনাকে পেয়েছি, অনেক ভালো থাকবেন স্যার। ধন্যবাদ আপনাদেরকে দুজনকেই, আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা দর্শক আছে, যারা দেখবেন, তাদেরকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং লেখালেখিকে আপনারা গুরুত্ব দিয়েছেন, বা আমরা সেলিব্রিটিরা দেখতাম রাঙ্গা সকাল আসতো, এমন কেউ নাই যে আসে নাই, না আমার কথা বলবো। আবার একই সাথে সাহিত্য, শিল্প, লেখালেখি থেকে রাঙ্গা সকালে প্রায়োরিটি দিয়ে শৈশবটাকে তো মূল্যবান একটা জায়গায় আপনারা অনুপ্রাণিত করছেন। আপনাকে স্যার আবারও অনেক অনেক কৃতজ্ঞতা, সেই জন্য কারণ খুবই হচ্ছে আপনি ভালো রাঙা লাগছে। সকাল, পুরো রাঙা সকাল পরিবারকে বলে আপনি দিচ্ছেন। ভালোবাসেন, জি, জি। সেটা বুঝতে পারছি। অনেক অনেক ভালো থাকবেন স্যার।